পুলিশের হাতে বড় এক লাঠি, তার কপাল সহ সারা শরীর থেকে ঘাম ঝরছে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, সেজন্য একটু দম নিচ্ছে। আর আসামি হিসাবে 2 হাত উপরে ঝোলানো আছে, আমার পুরো শরীরে আঘাত করছে। কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে, চোখ থেকে পানি পড়তে পড়তে পায়ের নিচ ভিজে গেছে। তবু পুলিশ অফিসারের মনে কোনো দয়া হলো না। কিছুক্ষণ জড়িয়ে নিয়ে আবার মারতে লাগলো। মনে হচ্ছে আজ আমায় এরা মেরেই ফেলবে, তার জন্য এরা উঠে পড়ে লেগেছে। অপরাধ বলতে তাদের কাছে আমি একজন ধর্ষক, কিন্তু সেটাও মিথ্যা অপবাদে। কিন্তু একজন ধর্ষক হলেও এতে এত কেউ মারে না যতটা আমায় এরা মেরেছে। হ্যাঁ, আমায় এরা মারবে, কারণ আমি সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা। সমাজে ভালো করতে চেয়েছিলাম, সমাজে অসহায় মানুষের উপকার করতে গিয়েছিলাম। কিন্তু কথায় বলে না, কারোর উপকার করার পর বাস খাওয়ার জন্য রেডি থাকতে হয়। আর আজ আমি তার পুরো প্রমাণ পেলাম। পরিচয়টা আস্তে আস্তে জেনে যাবেন, এখন বলার প্রয়োজন নেই, গল্পের মধ্যেই জেনে যাবেন। এখন আসেন গল্পের দিকে। পুলিশ অফিসার আমায় মেরেই যাচ্ছে, আর আমি মার সইতে না পেরে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। মনে হচ্ছে জীবন যাওয়া যাওয়া অবস্থা, আর মনে হয় এই পৃথিবীতে থাকা হলো না, আর মনে হয় আমার সংকল্পটা পূরণ করা হলো না। এরই মধ্যে হঠাৎ বাইরে থেকে কারো একটা আওয়াজ আসলো। আমার তো কোনো হোশই নেই, কানে একটু করে আওয়াজ আসছে। চোখ তুলে দেখি উকিল সাহেব, সাথে ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড রকি। উকিল সাহেব পুলিশ অফিসারকে থামাতে বললেন। অফিসার, এভাবে একজন অপরাধীকে আপনি নির্মমভাবে অত্যাচার করতে পারেন না। উকিলের কাজ কোর্টে গিয়ে ভাষণ দেওয়া, পুলিশ স্টেশনে নয়। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, কোর্ট আর পুলিশ স্টেশন একই আইনে চলে। কোন অপরাধে তাকে আপনি রিমান্ডে নিয়েছেন? সে একজন নামকরা ধর্ষক, আবার তার উপরে একজন নেতা হয়েও। এখানে যদি আপনার সিনিয়র অফিসার থাকতো, তাহলে আপনি একই অত্যাচার করতেন। এতে আপনার কোনো সন্দেহ থাকলেও সেটা ভুল। তাহলে বেশ, এই নিন মেডিকেল রিপোর্ট। আপনার সিনিয়র অফিসার একজন ধর্ষক। গতকাল রাতে যে বস্তির এক মেয়ের ইজ্জত লুট করেছে, সাথে আপনিও ছিলেন। কি বলছেন আপনি? অফিসার, টাকা বা ক্ষমতা দিয়ে কখনো কিছু লুকোনো যায় না। মানে? এই রিপোর্টই থাকবে। যদি আমার মক্কেল সহি সালামত থাকে। ওকে, ওর কোনো অসুবিধা হবে না স্যার। এই, ওর হাত পা খুলে দাও। পুলিশ অফিসারের কথা শুনে একজন হাবিলদার এসে আমার হাত খুলে দিল। সঙ্গে সঙ্গে ধাপস করে মাটিতে পড়লাম। স্যার, দেখছেন ওরা কত নির্মমভাবে ওকে মেরেছে। জানোয়ার তো জানোয়ারের মতোই কাজ করবে। একজন হাবিলদার আমাকে তুলে বসালো। মুখ থেকে রক্ত বের হচ্ছে, চোখ অন্ধকার হয়ে আসছে। বসে থাকতেও খুব কষ্ট হচ্ছে, অনেক ব্যথা। বন্ধু, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, তোর জামিন করিয়েই ছাড়বো। আমার কথা বলার মতন শক্তি আর মন কোনোটাই নেই। নিচের দিকে তাকিয়ে আছি। রকি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই চলে গেল। আমি দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়লাম। সারা শরীরে অনেক ব্যথা, মনে হচ্ছে আমার পায়ের মাংস কেউ কেটে নিয়েছে। এরপর পরের দিন আমার কোর্টে হাজির করার আদেশ আসলো। 2 হাতে পায়ে বাড়ি লাগালো। একজন অপরাধীর থেকে কম কিছুই না আমি। থানার বাইরে হাজার হাজার কলেজের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি থানা থেকে বেরিয়ে এসে তাকিয়ে দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমায় বাধা দেখার সঙ্গে সঙ্গে পুরো থানা কেঁপে উঠল। হাজার হাজার ছেলে মেয়ে চিৎকার দিয়ে উঠল। আমি বেরিয়ে পড়া হাতটা আকাশের দিকে উঁচু করে ধরলাম। সবাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে খুব কষ্ট পেলাম, বুকটা কেঁপে উঠল। যাদের জন্য এত কিছু করলাম তারাই আমাকে ধর্ষক বানালো, আর তারাই আমার জন্য কান্না করছে। কি আজব দুনিয়া! পিছন থেকে চাকু বসিয়ে সামনে থেকে গোলাপ দেওয়ার মতন। দুনিয়াটা খুবই আজব। দুনিয়াকে বুঝতে পারলে সে বিশাল জ্ঞানী। আমি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলাম। আমার চারিপাশে হাবিলদার বসলো। এবার গাড়ি স্টার্ট দিল আর রওনা হলো কোর্টের দিকে। কিছুক্ষণের মধ্যে কোর্টে এসে হাজির হলাম। কোর্টের সামনে গাড়ি দাঁড় করালো। হাবিলদার আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর আমায় নিয়ে ভেতরে যাওয়া হলো। ভেতরে অনেক উকিল সাহেব বসে আছে। আমায় দেখে মনে হয় সবাই অবাক হয়ে গেছেন। আমি তাদের দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম। এরপর আমায় কাঠগোড়ায় ডাকা হলো, আর জজ সাহেব চলে আসলো। জজ সাহেব আসার পর টেবিলে হাতুড়ি বাড়ি দিয়ে বলল, আদালতের কার্যক্রম শুরু করা হোক। এমন সময় আমার বাবা মা এসে পড়ল। এসেই আমার দিকে তাকালো। জজের কথা শোনার পর আমার বিপক্ষ উকিল দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, এই ছেলেটা একজন কলেজের নামকরা মেধাবী ছাত্র।
এবং একজন খুব জনপ্রিয় নেতা, যা সেই কলেজ সহ আশেপাশের সকল কলেজে তার কথাই চলে। কিন্তু সে এসবের নাম করে মেয়েদের ইচ্ছে মতো ধর্ষণ করে। এমন কথা শুনে আমার মা মুখে কাপড় দিল। তখন আমার উকিল দাঁড়িয়ে গেল। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলের নামে এসব কিছু মিথ্যে। কারণ একজন অপরাধী যদি একটা অপরাধ করে, তাহলে কি পৃথিবীর সব অপরাধী দোষী হবে? উকিল কাকুর এমন কথা শুনে জজ সাহেব মাথা নাড়া দিল, আর আমার বিপক্ষের উকিল রেগে গেল। এবার আমার বিপক্ষের উকিল বলল, আচ্ছা, এটা যদি মানতে না পারো তাহলে প্রমাণ আছে। তখন আমি ঠিক উল্টো পাশের একজন মেয়ের দিকে দেখছি, যাকে আমি আর আজ প্রথম না, এর আগের থেকেই চিনি। তার নাম মিম। জজ সাহেব, এই ছেলে মুখোশের আড়ালে অনেক পাপ করে, কিন্তু সেগুলো মুখোশ দ্বারা লুকিয়ে রাখে। মিমের কথা শুনে তো আমি অবাক। কি সব বলছে মেয়েটা? এত বড় মিথ্যা বলছে। এত বড় মিথ্যা বলতে কি তার একটুকু আটকালো না? আমি সহ আদালতে থাকা সবাই অবাক হয়ে গেল। আমার মা তো কেঁদেই দিল। জজ সাহেব হাতুড়ি বাড়ি দিয়ে অর্ডার বলল। সবাই চুপ হয়ে গেল। আমার বোনকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এছাড়াও বলে তার কাছে নাকি আমার নোংরা ছবি আছে। তার কথা না শুনলে সেটা নাকি সবার কাছে দিয়ে দিবে। তাই আমি উপায় না পেয়ে রাজি হই। এসব কথা শোনার পর কোনো মানুষও ঠিক থাকতে পারে না। আদালতে সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকালো, কারণ তারা জানে একজন মেয়ে তার ইজ্জত নিয়ে কখনোই মিথ্যা কথা বলে না। আজকের দেশে একটাই সমস্যা, যে মেয়ে কাপড় খুলতে পারে সে ভোট কেন, পরীক্ষাতেও পাশ হতে পারে। তো যাই হোক, এসব শুনে আমার বাবা আর মায়ের মাথা নিচু হয়ে গেল। তাদের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, যেটা আমি মেনে নিতে পারছি না। এভাবেই একে একে আমার বিরুদ্ধে সাক্ষী হাজির করা হলো। আমি কলেজের মেয়েদের উপর চান্স নেই। মিম সহ আরও অনেক মেয়ের আমি সর্বনাশা করেছি। আমি মাথা নিচু করে নিলাম। বুঝলাম আমার বিরুদ্ধে এরা হাজারটা অভিযোগ হাজির করে রেখেছে। তার সামনে আমার কথার কোনো কাজই আসলো না। আমার পক্ষের উকিলও হার মানল। বিপক্ষের সাথে প্রমাণ দেখাতে না পেরে কেসটা হেরে গেলাম। হয়ে গেলাম আমি বিশ্বসেরা ধর্ষক। জজ সাহেব ঘোষণা করে দিল আমার 2 বছরের জেল হবে। জজ সাহেবের কথা মঞ্জুরি হয়ে গেল। আদালতের সময় শেষ হয়ে গেল। জজ সাহেব উঠে চলে গেল। আমি ওখানেই বসে পড়লাম। ঠিক এমন সময় জনি আসলো আর বলল, কিরে, তোর নেতাগিরি আজ কোথায় গেল? নিজের চরিত্র নিয়ে তো খুব বড়াই করতিস, আজকে কোথায় গেল? আমি কথা বলার মতন ভাষা পেলাম না, কারণ আজকে সত্যি কোনো বিচার নেই। যেখানে নামকরা ধর্ষক সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি অপরাধ না করে অপরাধী। জানি ইচ্ছে মতো আমায় অপমান করলো। আমি মুখ বুজে সব সয়ে গেলাম। পুলিশ এসে আমার হাতে হাত করা পরিয়ে দিল। 2জন হাবিলদার এসে আমায় 2 হাত ধরে দাঁড়া করালো। আমার চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। এমন সময় রিমি আমার দিকে টেরা চোখে তাকিয়ে চলে গেল। ক্লাসের স্যার বলতো, কখনো মেয়েদের ফাঁদে পা দিও না, কারণ মেয়ের মায়াতেই জগৎ সৃষ্টি, আর মেয়ের মায়াই ধ্বংস হবে। আজ সেই কথা পুরো মিল পেলাম। আমি হাঁটছিলাম, সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা আর রকি দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আমি তাদের কাছে গেলাম। আমার মায়ের চোখ দিয়ে অশ্রু পড়ছে। আমার যাওয়া দেখে আমায় জড়িয়ে ধরলো। বাবা, এ কি হয়ে গেল? মা, কেতো না, কিছু হবে না। যার জন্য একদিন আমার মাথা উঁচু হতো, আজ তারই জন্য আমার মাথা নিচু হলো। বাবা, আমায় মাফ করে দাও। মাপ তো তাদের কখনো করব না যারা তোকে এত বড় অপবাদ দিয়েছে। বাবা, ভালো হয়ে থাকিস। তোমরা বাসায় যাও, আর একদম চিন্তা করবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আমি হাঁটবো, এমন সময় রকি সামনে এসে দাঁড়িয়ে গেল। বন্ধু, আমায় মাফ করে দে রে, আমি কিচ্ছু করতে পারলাম না। আরে বেটা, যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। আমি আর তুই তো কিছু করতে পারি না। আর চিন্তা করিস না, মাত্র 2 বছরই তো। কিন্তু তোর স্বপ্ন? মানুষের সব স্বপ্ন তো আর সত্যি হয় না। কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থাকে। দুঃখ করিস না, আমার বাবা মাকে দেখে রাখিস রে। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবি। ভুলেও কারোর উপকার করতে যাবি না, তা না হলে আমার মতন হতে হবে। তুই ভালো থাকিস। এই বলে তাদের বিদায় দিয়ে চলে গেলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সাজানো গুছানো স্বপ্নগুলো ভাঙলে যতটা কষ্ট হয়, সেটা শুধু তারাই জানে যাদের ভেঙেছে। আমার তেমন কষ্ট নেই, কষ্ট শুধু একটাই,
যেন বাবার মাথা যেন কারো কাছে হেলাতে না হয়, কারো কাছে যেন ছোট হতে না হয়। সেজন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। কিন্তু আজ আমারও জন্য এতগুলো মানুষের সামনে, এই শহরের সামনে বাবার সম্মান ছোট হয়ে গেল। এখন সবাই তাকে ধর্ষকের বাবা বলে পরিচিতি দিবে। এটা আমি কি করে মানব? আমার জন্য আমার বাবার সম্মানটা নষ্ট হবে, এটা আমি মানতে পারছি না। কিন্তু কি আর করার, এখন না মেনে উপায় নেই, যা হওয়ার হয়েই গেছে, কিছু করার নেই। হাবিলদাররা আমায় নিয়ে গিয়ে জেলের কারাগারে রাখলো। সেখানে অনেক মানুষ যে যার মতন কাজ করছে। আমায় নিয়ে গিয়ে একটা রুমে রাখা হলো। সেখানে আরও দুজন ছিল। আমি ভেতরে গিয়ে এক কোণে বসে পড়লাম, আর দারোগা গেট লাগিয়ে দিল। আমায় এভাবে বসে থাকতে দেখে সেই দুজন আমার কাছে আসলো আর পাশে বসলো। তাদের দিকে একবার ফিরে দেখলাম। এরপর আমি আনমনে বসে রইলাম। কিছুক্ষণ পর জেলখানার লোক আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। তাদের মধ্যে বলাবলি করতে লাগলো আমি সেই ছেলে যে মেয়েদের সুযোগ নেই, তাদের পড়াশোনার কথা বলে কি করি। কথাগুলো সব খুলিজায় আঘাত করলো, কিন্তু সে প্রকাশ করার মতন ভাষা খুঁজে পেলাম না। কাকে বলবো আমার এমন দুঃখের গল্প? যাকেই বলতে যাব সেই উল্টো আমায় বকাবকি করে চলে যায়। কেউ আমার কথাই বিশ্বাস করে না। হ্যাঁ, একসময় সবাই আমার কথা শুনতো, কিন্তু এখন আমি একজন নামকরা ধর্ষক। পুরো শহরে আমায় এখন এক নামে চিনে, ধর্ষক ধর্ষক ধর্ষক। আমার নামে যে কতগুলো অপবাদ আছে, যেগুলো বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আমি আনমনে বসে থেকে এসব ভাবছি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল টেরই পেলাম না। হঠাৎ আমার পাশে থাকা সেই দুজনের মধ্যে একজন বলে উঠল, ভাই, এদের কথায় কান দিও না। যা সত্যি তাই তো বলছে। আমি আপনায় দেখেছি ভাইয়া, আমার নাম মুন্না। কোথায় দেখেছেন? একবার আমাদের কলেজে লেকচার দেওয়ার জন্য গিয়েছিলেন। তা তো বুঝলাম, কিন্তু তুমি পড়াশোনা রেখে এখানে কেন? আমার অনেক অপরাধ, টাকা চুরি করি, মানে পকেট মার, আর সেসব টাকা দিয়ে গাঁজা খেতাম। কলেজে একদিন হঠাৎ করেই যেতাম। ও, কিন্তু ভাইয়া, আপনি এত ভালো একজন মানুষ হওয়া সত্ত্বেও এখানে কেন? কে কইছে আমি ভালো? আমি বর্তমানে নামকরা অপরাধী। কি বলছেন এসব? হ্যাঁ, ওরা কি বললো শুনছেন না? তার মানে ওরা জেনেই বলছে? কিন্তু এটা কি করে সম্ভব? ওইভাবে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? ভুল আমার জীবনে অনেক বড় ভুল। বলেন না, একটু শুনি। সে এক বিশাল কাহিনী। বড় না হলে মজা নেই। আচ্ছা, শোনাবো তাহলে শুনো। বাবা মায়ের আদরের কলিজার একমাত্র ছেলে ছিলাম আমি, শাকিল মাহমুদ। পড়াশোনায় আমি ছোট থেকেই ফার্স্ট হতাম। ক্লাস 1 থেকেই আমার রোল নাম্বার ছিল 1। তখন স্কুলে আমায় টেক্কা দেওয়ার মতন কোনো ছাত্রই ছিল না। আমার বাবা একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করত। আমি ছোট থেকেই আমার বাবা মাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। আমায় বলল, তোকে এমন একজন হতে হবে যাকে দেখলে বড় বড় মানুষ যেন বলে ওই একজন আসছে, সবার উপরে যেতে হবে তোকে। আমি তখন থেকেই মন প্রাণ দিয়ে পড়াশোনা করতাম। ছোট থাকতে একটু একটু বদমাশিমি করতাম, কিন্তু বড় হওয়ার পরেই তেমন একটা দুষ্টুমি করতাম না। বরং কেউ দুষ্টুমি করলে আমি নিজেই তাকে অনেক অনেক বুঝিয়ে দিতাম। কেউ আমার কথা মানতো, আবার কেউ আমার কথা মানতো না। যারা আমার কথা মানতো না তাদের স্যারের কাছ থেকে পানিশমেন্ট দিয়ে নিতাম। তারপর স্যারের হাতে পানিশমেন্ট না খাওয়ার জন্য আমার কথা শোনাতো। এভাবেই আমার দিন কাটলো। পিএসসি পরীক্ষা দিলাম, আর রেজাল্টের সময় আমি পুরো জেলায় ফার্স্ট হলাম। আর এই কথাটা শোনার সাথে সাথে তো আমার বাবা অনেক খুশি হয়ে গেল। সবার মুখে শুধু আমার কথাই ভাসতো। সবাই বলতো এই শহরের ছেলে থাকলে এই একটাই ছেলে আছে। আর তখন থেকে আশেপাশের কাকিমারা আমায় তাদের বাসায় ডাকতেন, আর তাদের ছেলে মেয়েকে পড়াতে বলতো। আমি খুশি মনেই পড়াইতাম, আর তার বিনিময়ে কাকিমারা আমায় অনেক ভালোবাসা দিত এবং ভালো ভালো খাওয়াও দিত। এতে আমি অনেক খুশি হতাম। আমি পড়াশোনায় ভালো হওয়াতে আমায় প্রাইভেট পড়ানোর জন্য কেউ টাকা চাইতো না। প্রাইভেটের স্যাররা আমায় ফ্রিতে পড়াতো, কারণ সবাই জানতো আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল। এই কারণেই সবাই আমায় ফ্রিতে পড়াতো। দেখতে দেখতে জিএসসি পরীক্ষা দিলাম, আর তাতেও জেলার ফার্স্ট হলাম। আমার কাছাকাছি এসে সেকেন্ড হলো জনি সরকার, কিন্তু এটা জনি মানতে পারেনি। ফলে আমার সাথে দুশ্মনী শুরু করে দেয়। তার মাথায় সবসময় ঘুরতো কি করে আমায় বিপদে ফেলবে।
আর আমার জায়গা সে নিবে। কিন্তু আমি একটু চালাক থাকায় আমার সব সময় ক্ষতি করতে পারতো না। আমি জনির এমন আচরণ দেখে সজাগ হয়ে থাকতাম। জনি হলো বড়লোক বাবার একমাত্র ছেলে, যেমন চেহারা তেমন টাকা পয়সা। বর্তমান অনুযায়ী তার কাছে সব কিছুই ছিল। বিভিন্ন জায়গায় সে প্রাইভেট পড়াতো, অনেক পড়াশোনা করত। আমায় তো দু চোখে দেখতেই পারতো না। এভাবেই দুজন শত্রুতা করে এসএসসি পরীক্ষা পর্যন্ত পৌঁছালাম। পরীক্ষার আগে জনি এসে আমার চ্যালেঞ্জ করলো আমি নাকি তার ধারে পাশেও যেতে পারবো না, তার সাথে নাকি আমার মিলই নেই। এছাড়াও জনি আরও অনেক বাজে কথা বলল, ফলে আমার খুব খারাপ লাগলো। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে করেই হোক জনির অহংকার মাটিতে মিশাবো। দিন রাত পড়াশোনায় মনোযোগ দিলাম। রাত কি আর দিন কি, সবসময় পড়াশোনা। ঠিক মতন খাবারও খেতাম না। কখনো বাবা এসে নিজের হাতে খাওয়াতো, আবার কখনো মা এসে খাইয়ে দিত। আর এভাবেই পড়তে পড়তে এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিলাম। যাওয়ার সময় ঠিক আবার জনির সাথে দেখা। জনি আমায় দেখে হেসে দিল। অনেক কথা হলো আমাদের মাঝে। জনির কথা শুনে মনে হচ্ছে আজ জনি যে কী ঝরাবে কে জানে। আমি আর তাকে বেশি কিছু বললাম না। পরীক্ষা হলে ঢুকে গেলাম। তার একটু আগে একজন স্যার আমাকে ডাকলো, অবশ্য আমাদের স্কুলেরই স্যার। আমি স্যারের কাছে গেলাম। শাকিল, পরীক্ষার সময় শুধু লেখা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, লেখার সঙ্গে সঙ্গে হাত পায়ের দিকে খেয়াল রাখবা। ওকে স্যার। স্যারের কথা আমি বুঝে গেলাম স্যার কি বলতে চাচ্ছেন। আমি স্যারকে বিদায় দিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমার সিট খুঁজতে লাগলাম। এমন সময় দেখলাম একজন মেয়ের পাশে আমার সিট, একদম পাশেও না, কাছাকাছি। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে কিছু কথা হলো, তার সাথে পরিচিত হলো। মেয়েটা অনেক ভালো। আমি আমার সম্পর্কে বললাম, সেও তার সম্পর্কে বলল। এসব করতে করতে খাতা নিয়ে চলে আসলো, আর পরীক্ষাও শুরু হয়ে গেল। প্রশ্ন আমার কমন এসেছে, সেজন্য এদিক ওদিক না তাকিয়ে লিখতে লাগলাম। লিখছি আর পায়ের দিকে খেয়াল করছি। এরই মধ্যে হঠাৎ একটা কাগজের টুকরো আমার পায়ের তলে এসে আটকে গেল। স্যারের কথা প্রমাণ পেলাম, তাই আমি আস্তে করে পা দিয়ে সরাতে যাব। ঠিক এমন সময় পরীক্ষার হেড স্যার বাইরে থেকে দেখে ফেলে জিনিসটা। সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসলো। এসেই আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। তখন জিজ্ঞেস করলো পায়ের নিচে ওটা কি। আমার গলা পর্যন্ত শুকিয়ে গেল। কি বলবো এখন? ছাত্র জীবনে কখনো নকল করিনি, আর আজ প্রমাণসহ ধরা খেলাম, তাও আবার অন্যের নকল। আমি স্যারকে জান প্রাণ দিয়ে বললাম যে ওটা আমার নকল না স্যার। কিন্তু তারা তো আমার কথা শুনবে না, ডাইরেক্ট আমায় দোষারোপ করলো। তাকিয়ে দেখি জনি হাসছে। বুঝলাম এসব কারো বুদ্ধিতে হচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল। নকলের কলঙ্ক লেগে গেল। স্যার আমায় খাতা দিতে বলল। আমি খাতা হাতে নিয়ে তাকিয়ে আছি, ভাবছি আজ মনে হয় আমার সব কিছু শেষ। ঠিক এমন সময় পাশে বসা মেয়েটা দাঁড়িয়ে গেল আর বলল, স্যার ওটা আমার নকল। আমি আপনায় আসতে দেখে ভয় পেয়ে ওর পায়ের নিচে ফেলে দিই। মেয়েটার এমন কথা শুনে আমি তো পুরোই অবাক। এটা কি বলছে? আমার সঙ্গে জনিও অবাক হয়ে গেল, কারণ এটা তো জনির কাজ। তাহলে মেয়েটা কেন অযথা নিজের উপর দোষ চাপা দিচ্ছে? মাথায় কিছুই ঢুকলো না। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সে মুচকি হাসছে আর সরি বলল। আমি হাসির মানেটা বুঝলাম না। তখন হেড স্যারের দৃষ্টি আমার উপর থেকে সরে মেয়েটার উপর গেল। তখন সেই লেভেলের অপমান করলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। অবশেষে মেয়েটা খাতা কেড়ে নিল আর 30 মিনিটের জন্য হল থেকে বের করে দিল। মেয়েটা মন খারাপ করে চলে গেল। তার চেয়েও বেশি মন খারাপ আমার হলো। আমি এসব তো কিছুই বুঝলাম না। সত্যি কি মেয়েটা নকল করছে? কিন্তু আমার পাশে বসেছিল কই? আমি তো দেখলাম না। যাই হোক, আমি আবার লেখায় মনোযোগ দিলাম। 30 মিনিট পর মেয়েটা ভেতরে আসলো আর লিখতে লাগলো। এভাবেই লিখতে লিখতে সময় গেল। পরীক্ষা শেষ হয়ে গেল। সময় শেষ হওয়ার জন্য খাতা জমা দিয়ে বাইরে আসলাম। আমি মেয়েটাকে খুঁজছিলাম, কিন্তু দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম মেয়েটা তার বান্ধবীদের সাথে বসে আছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে মেয়েটার নাম জিজ্ঞেস করলাম। মেয়েটা তার নাম বলল মিম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি নকল করেছিলে? আমি তো টের পেলাম না। আরে না, ওটা আমার নকল নয়। পেছনে থাকা কয়েকটা ছেলের মধ্যে একজন ওটা ফেলে, আর সেটা তোমার পায়ের নিচে রাখা হয়। কি বলছো? হ্যাঁ, এটা আমি দেখে ফেলেছিলাম। তখন স্যারকে বললে তো বিশ্বাস করবে না, আর ওই ছেলেরাও তো কখনোই স্বীকার করবে না।
তাই আমি তুমি কি পাগল? আমার দোষ তুমি কেন নিলে? তোমার নাম অনেক শুনেছি, শহরে তুমি অনেক ভালো ছেলে, জেলায় ফার্স্টের ছাত্র। তোমার উপর এমন দোষ পড়লে সেটা অনেক বড় কলঙ্ক হতো। আর আমরা তো তেমন কোনো ছাত্রী না, আমাদের উপর পড়লে কিচ্ছু হবে না। আমার জন্য তুমি আমার পরীক্ষাটা নষ্ট করলে। দেখুন মিস্টার, এটা আপনার জন্য করি নাই, আপনি অনেক সম্মান করতাম, অনেক ভালো ছাত্র, এই জন্যে করেছি। আর হ্যাঁ, এই কথা যেন আর কেউ না জানে। তোমার বান্ধবী তো অলরেডি জেনেই গেছে। ওরা কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা ভাই, কালকে আবার দেখা হবে। বাই। আমি তাকে বিদায় দিয়ে চলে আসলাম। তারাও গাড়ি নিয়ে চলে গেল। মেয়েটা তো আমার মন জয় করে নিল, এত সুন্দর মনের মেয়ে। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে চলে আসলাম। এসে আমার গাড়িতে উঠে বসলাম। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। পরদিন আবার গেলাম, আর সেদিন গিয়ে আমি মিমকে আমার সাধ্য মতন সাহায্য করলাম। প্রায় প্রশ্ন তাকে বলে দিলাম। এভাবেই প্রতিদিন আমি মিমকে সাহায্য করতাম। মিম অনেক ভালো ছিল। শেষ দিন খুব মন খারাপ হলো। এই কয়েকদিনে আমরা অনেকটাই কাছাকাছি চলে আসি। পরীক্ষা শেষ হয়ে গেলে এখন বাসায় আসার সময় আমারও মনটা খারাপ, আর মিমেরও মনটা খারাপ হয়ে গেল। আমি চলে আসছিলাম, তখন মিম আমায় ডাকলো। এই যে স্যার। হ্যালো, বলেন ম্যাডাম। চলে যাচ্ছেন? হ্যাঁ, তাছাড়া তো আর কিছুই নেই। আমার কথা কি আপনার মনে পড়বে? জানি না। জানি পড়বে না, কিন্তু তোমার কথা আমার খুব মনে পড়বে, খুব মিস করবো তোমায়। আমিও রে। জানা আছে কত মিস করবা। এবার যাও। আচ্ছা, বাই, ভালো থেকো। মিমের সাথে কথা শেষ করে বিদায় নিয়ে এসে গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। সবাই খুব আনন্দ করছে। আজ পরীক্ষা নামক ঝামেলা শেষ হয়েছে, সেই জন্য সবাই খুব খুশি। কিন্তু আমি আনমনে বসে আছি। তখন সবাই আমায় বলল আমার কি হয়েছে। আমি মুচকি হেসে মাথা নাড়া দিলাম এবং তাদের সাথে যোগ দিলাম, আর আনন্দ করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শার্ট প্যান্ট পাল্টিয়ে গোসল করলাম। গোসল করে এসে রুমে বসে পড়লাম। মিমের কথা খুব মনে হচ্ছে। একটুতেই মেয়েটার সাথে কত সম্পর্ক গড়ে উঠেছে। এসব ভাবছিলাম, এমন সময় আম্মু খেতে ডাকলো। আমি উঠে খেতে গেলাম। আমি খেতে বসলাম, তখনই আব্বু আসলো। কিরে, কেমন পরীক্ষা দিলি? এই তো খুব ভালো। ভালো হলেই ভালো। আব্বুর সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার একটু রেস্ট নেওয়ার জন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব তাড়াতাড়ি ঘুম ধরে গেল। একটানা ঘুম দিয়ে বিকেলে উঠলাম, আর ফ্রেশ হয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারে যেতেই রকি এসে সামনে হাজির হলো। আমি দাঁড়িয়ে গেলাম। কি রে তুই? বন্ধু, এত সুন্দর পরীক্ষা দিলি অথচ ট্রিট দিলি না। ভালো দিয়েছি কি খারাপ দিয়েছি সেটা রেজাল্ট আসলেই জানা যাবে। একদম তাই। হঠাৎ জনির কথা শুনে আমি আর রকি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখি জনি দাঁড়িয়ে হাসছে। আমি নিশ্চিত কোনো মতলব আসছে তার। জনি, তুমি? হ্যাঁ, বাজারে এসেছিলাম, তোমাদের কথা শুনেই থামলাম। ও, তা তোমরা কি নিয়ে যেন একটা কথা বলছিলে? শাকিল খুব ভালো করে পরীক্ষা দিয়েছে, তাই ট্রিট চাচ্ছি। কি হলো, হাসছো কেন? এই তুই একটু থাম। এই যে চাচা, এদিকে আসেন আসেন। জনি হঠাৎ করে কেমন যেন করতে লাগলো। বাজারের লোকেদের ডাকছে। বুঝলাম না তার মতলব কি, কি করতে চাচ্ছে সে। এমন সময় দেখি আমার আব্বু সেখানে এসে হাজির হলো। জানি না আজ কি হবে। আপনারা তো এই শাকিলকে নিয়ে অনেক গর্ববতী হয়ে আছেন, থুক্কু গর্বিত। আপনারা কি জানেন এই শাকিল কি করে এত ভালো রেজাল্ট করে? কি বলতে চাচ্ছ? আরে দাঁড়াও, আসলে শাকিল পড়াশোনা করে পাশ করে না, নকল করে স্যারকে টাকা খাইয়ে পাশ করে। আর এই আপনারা তাকে মাথায় করে নাচেন। কি বলছো এসব? তার প্রমাণ হলো আমি নিজের চোখে দেখেছি। পরীক্ষার হলে পরীক্ষার খাতা না লেখে বসে থেকে মেয়েদের সাথে প্রেম করছিল। এখন আপনারাই বলেন এ কেমন করে পাশ করে? জনির এমন কথা শুনে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে গেল, সাথে আমিও। জনি এমন কথা বলবে আমি ভাবতেও পারিনি। কিরে শাকিল, কথা বন্ধ হয়ে গেল কেন? জনি, তুমি যে বললে আমি নকল করে টাকা খাইয়ে পাশ করিয়েছি, এটার কি প্রমাণ আছে? এটা তো আইডিয়া করলেই পাওয়া যাচ্ছে। যে যেমন সে অন্যের সম্পর্কে তেমনটাই ভাবে, এটাই স্বাভাবিক। কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি নকল করি? নিজের দোষ নিজেই নিতে শিখে গেছো। বাহ, খুব ভালো তো।
এই চুপ, চোরের মায়ের বড় গলা। রেজাল্ট আসলেই জানা যাবে কে চোর আর কে ডাকাত। এটা ভাবিস না, কারণ তুই যে ফেল করবি এটা সবাই জানে। কারণ পরীক্ষা দেওয়া বাদ দিয়ে যে বসে প্রেম করে সে কখনো পাশ করে না। প্রেম করে তো কতজন কবি হয়েছে, আর আমি পাশ করতে পারবো না? স্বপ্ন দেখা বাদ দে, পরে পস্তাতে হবে। কে পস্তাবে সেসব সময় হলেই জানা যাবে। ওকে, গুড বাই। আমার আবার হাতে কম সময়। জনি এক প্রকার ভাব নিয়ে ওখান থেকে চলে গেল, আর আমার আব্বু আমার দিকে তাকিয়ে সেও বাসায় চলে গেল। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে রকিকে নিয়ে ঘুরতে লাগলাম। অনেকক্ষণ বসে আড্ডাবাজি করে বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি আব্বু আর আম্মু চুপচাপ বসে আছে। ব্যাপারটা আমার সুবিধাজনক মনে হলো না। আমি গিয়ে তাদের কাছে বসলাম। ব্যাপারটা কি? সবার মুখে তালা কেন? তোর জন্য তোর বাবা খুবই চিন্তায় পড়ে গেছে। কেন? তুই নাকি পরীক্ষায় ফেল করবি। কে বলেছে এসব কথা? তুই শুনলি না জানি কি বলে গেল? আরে আব্বু, ছোট থেকে তোমার মাথা কখনো নিচু হতে দেইনি। তোমার কথা মতন সবার উপর রেজাল্ট ভালো করে আসছি, আর আজ তুমি? না বাবা, আমার খুব ভয় করছে। যদি তুই ফেল করিস তাহলে আমি মুখ দেখাবো কি করে? এতদিন যখন এসব হয়নি তাহলে কখনো হবে না। আব্বুর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, তাই রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরীক্ষা তো দিয়ে আসলাম, কিন্তু রেজাল্ট আসতে অনেক দেরি, তাই কিছু একটা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার করে বের হলাম। সোজা স্কুলে চলে আসলাম। সেখানে এসে সোজা স্যারের কাছে গেলাম। স্যার, রেজাল্ট আসতে অনেক দেরি, আর রেজাল্ট না আসা পর্যন্ত কোথাও ভর্তি হতে পারছি না। তোমার কথা বুঝে গেছি, তুমি পড়াশোনার মধ্যে বিজি থাকতে চাচ্ছ। আচ্ছা, তাহলে এক কাজ করো। বলেন স্যার। আমার এক বন্ধু একটা প্রাইমারি স্কুলে চাকরি করে, তো সেখানে এক মাস্টার ট্রেনিংয়ের জন্য যাবে, তাই একটা পক্সি মাস্টার খুঁজতেছে। হ্যাঁ, আমি মাস্টার হব? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তুমি এমনিতেই সব দিকে ভালো, পড়াশোনাও ভালো, তাহলে কি স্কুলের ছাত্রদের পড়াতে পারবে না? তা পারবো, কিন্তু কোনো কিন্তু না। আমি আজকেই কথা বলবো নি, কালকে থেকে যেও। আচ্ছা। স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর আবার বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দেখি আব্বু কাজ করছিল। আমি আব্বুর কাজে সাহায্য করি, আর এভাবেই দিনটা কেটে যায়। পরদিন সকালে আমি স্যারের বলা স্কুলে চলে গেলাম। তারপর সেখানে সব স্যার আমায় চিনতে পারলো আর বসতে বলল, কিন্তু স্যারের সামনে বসলে কেমন হবে এটা ভেবেই আর বসলাম না। স্যারেরা আমায় অনেক জোর করলো, তাও বসলাম না। তারা আমায় সব কিছু খুলে বলল। মাত্র 3 মাস থাকতে হবে, আমার রেজাল্ট আসতেও এরকমই সময় লাগবে, তাই আমি রাজি হয়ে গেলাম। সেদিন স্যারের সাথে ক্লাসে গিয়ে স্যারের সাথে পরিচয় হয়ে নিলাম, আর পরের দিন ক্লাস করাতে লাগলাম। সেদিন থেকে আমার ডিউটি শুরু হলো। ক্লাসে গিয়ে সবাইকে পড়াই। আমি ছোট বলে কেউ কিছু বলে নাই। সব ছাত্রছাত্রী আমার কথা শুনে আমাকে অনেক সম্মান করে। আস্তে আস্তে তাদের সাথে অনেক পরিচিত হয়ে যায় এবং তাদের বন্ধুর জায়গায় পৌঁছে যায়। কিন্তু পড়ার সময় পড়া ঠিকই হয়, বাকি সময় বন্ধু। তাদের গল্প করা, টিফিনের সময় খেলাধুলা করা, আড্ডা দেওয়া, এসব দেখে যারা স্কুলে আসতো না এখন তারাও আসে। আর এভাবে চলতে চলতে সময় পার হয়ে যায়। আর এদিকে আমার রেজাল্ট আসার সময়ও এসে যায়। আমার মন অনেকটাই খারাপ। রেজাল্ট কি হবে? পাস করব নাকি ফেল? ফেল করলে তো আমি আর মুখই দেখাতে পারবো না, আর যদি পাস করি তাহলে তো খুশির বন্যা বয়ে যাবে। এমনই চিন্তা ভাবনা নিয়ে সকাল থেকে উঠে বসে আছি। বুকের ভেতর শুধু ধুরফুর করছে, জানি না কি হবে। অবশেষে রেজাল্ট দেওয়ার সময় হলো। আমি স্কুলে চলে আসলাম। আমাদের এখানে একটা নিয়ম আছে, রেজাল্ট সবাই স্কুলে এসেই শুনে। তো আজকেও সবাই চলে আসছে, এমনকি জনিও চলে এসেছে। আমায় দেখে সে মুচকি মুচকি হাসছে। আমি ভাবলাম হেসো না, একটু পরে হয়তো কাঁদতেও হতে পারে। সবাইকে নিয়ে স্যার মাঠে এসে দাঁড়ালো এবং স্যার ল্যাপটপ অন করলো। একে একে সবার রেজাল্ট বলতে লাগলো। বেশিরভাগই ফেল করেছে। বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না, ফেলের হার এত বেশি কেন। এবার জনির রেজাল্ট বলল, তার 4.05 পয়েন্ট। এটা শুনে তো জনির মুখ শুকনা বেগুনের মতন হয়ে গেল, আর আমার দিকে বড় বড় করে তাকালো। অবশেষে আমার পালা আসলো, আর আমার পয়েন্ট হলো 4.94, মানে জনির চেয়েও প্রায় 90 মার্কস বেশি আছি। খবরটা শুনে তো অনেক খুশি হলাম। এরই সঙ্গে স্যার বলল,
জেলার 1 নম্বর তালিকায় আমি আছি। এটা শুনে আমাদের ক্লাসের সবাই লাফিয়ে উঠল আর আমায় নিয়ে হই হুল্লোড় করতে লাগলো। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি। আবারও আমি জেলায় ফার্স্ট হলাম। এবারও আমি বাবা মায়ের মাথা উঁচু করতে পারলাম। অন্যদিকে জনি তো সেই লেভেলের অবাক হয়ে আছে, মনে হচ্ছে সে এমন অবাক আর কখনো হয়নি। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তার চোখে অবাক হওয়ার পাশাপাশি অনেক রাগও দেখতে পেলাম। মনে হচ্ছে আমায় পেলে আস্ত গিলে খাবে। আমি সেদিকে কান না দিয়ে বন্ধুদের সাথে আনন্দ করতে ব্যস্ত হয়ে গেলাম। এরই মধ্যে রকি তো বলেই দিল, কিরে জনি, খুব তো বলছিলি শাকিল ফেল করবে, তাহলে এখন কি হলো? রকির কথা শুনে জনি আরও জ্বলে উঠল। আমি রকিকে থামালাম আর আমি জনির কাছে গেলাম। দেখো, পড়াশোনা নিজের কাছে, অযথা কারো মিছামাছা বদনাম করা ঠিক নয়। দেখো, এখন আমার বদলে তুমি অপমানিত হচ্ছ। আমার কথার উত্তরে জনি কিছু বলল না, শুধু চোখ তুলে আমার দিকে একবার তাকালো। আচ্ছা, আমরা আজ থেকে বন্ধু। স্কুল জীবনে তো শত্রু ছিলাম, এখন কলেজ জীবনে বন্ধু হই। জনি কিছু বলল না, শুধু তাকিয়ে আছে। আমি ওর হাতটা টেনে ধরে নিয়ে হাত মেলিয়ে দিলাম। এরপর আমি সেখান থেকে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে বাবা মাকে বলতেই বাবা মা অনেক অবাক হলো, তার সাথে অনেক খুশি হলো। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরলো। বাবা তো খুশিতে কেঁদেই দিল। আমি বাবার চোখের পানি মুছে দিলাম। পুরো গ্রামে আনন্দে ভরপুর। স্কুলে সবাই বলল তারা নাকি পিকনিক করবে, তাই আমি আর না করলাম না, তাদের সাথেও যোগ দিলাম। পুরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের ব্যবস্থা করলাম। সবাই মিলে খুব আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি। এভাবে অনেকটা রাত পার করে দিলাম। এভাবেই যে যার মতন বাসায় রওনা হলাম। আমি আমার বাসার দিকে রওনা হলাম। হঠাৎ রাস্তা আসতেই পেছন থেকে কে যেন লাথি মারল। আমি নিজেকে সামলাতে না পেরে উষ্ঠা খেয়ে মাটিতে পড়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, মুখে টুপি পরা। আমি কিছু বুঝে ওঠার আগে তারা আমার আচ্ছা মতন ধুলাই দিল। আমার আচ্ছা মতন ধুলাই করে তারা চলে গেল আর আমি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে রইলাম। চারিদিকে ধুধু অন্ধকার, ঝিঝি পোকার ঝিঝি শব্দ। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে পড়ে আছি। আমি তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়লাম। মাথায় প্রচণ্ড ব্যথা, সারা গায়ে তো আছেই, তবু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। কষ্ট করে উঠে দাঁড়ালাম। এবার আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম। এমন সময় মনে হলো এখন বাসায় গেলে বাবা মা অনেক ভেঙে পড়বে। না, এখন বাসায় যাওয়া যাবে না। তাই আমি উল্টো পথে হাসপাতালে রওনা হলাম। আমাদের গ্রামে এই একটা বড় হাসপাতাল, সারা রাত খোলা থাকে, তাই আমি সেদিকেই গেলাম। হাসপাতালে এসে দেখি কয়েকজন লোক আছে। আমি যেতেই তারা আমাকে চিনতে পারলো। তাদের মধ্যে একজন আমার মতন বয়সী ছেলে ছিল, যদিও বয়সে আমার বড় হবে, কিন্তু লম্বা চড়া একই। আমি গিয়ে চেয়ারে বসলাম। তখন ছেলেটা আমার কাছে আসলো, আমায় জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। আমি বললাম রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছি। সঙ্গে সঙ্গে তারা আমায় রুমে নিয়ে গেল। আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। পুরো শরীর খুব ব্যথা থাকার কারণে আমি ঘুমিয়ে গেলাম। সকালে একটা মেয়ের কণ্ঠে আমার ঘুম ছুটলো। আমি উঠেই আম্মু বলে ডাক দিলাম। তখন মেয়েটা বলল, এখানে আপনার আম্মু কোত্থেকে আসবে? আমি চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি, তাই আর কিছু বললাম না। কার হাতে মার খেয়েছেন? হ্যাঁ, কই, সত্যি করে বলেন, কারো হাতে মার না খেলে এত ক্ষত কি করে হলো? আমি আসলে অ্যাক্সিডেন্ট করেছি। দেখুন, আমি ডাক্তার। হ্যাঁ, আর কে কেমন করে আহত হয় এটা একটু হলেও আমার জানা আছে। তা কি বলতে চাচ্ছেন? আপনায় কেউ আচ্ছা করে ধুলাই করছে। দেখুন, এই কথা যদি আমার বাসায় জানতে পারে তাহলে আমার বাবা মা হার্ট অ্যাটাক করবে। ও, বুঝছি। এর মধ্যে হঠাৎ রকি এসে হাজির। বন্ধু, তোর কি হয়েছে? আরে তুই? আমি তোর কথা শুনেই ছুটে আসলাম। তুই কেমনে জানলি? আমার শিহাব ভাই বলল। এই শিহাব ক্যাডা? এখানকার ডাক্তার। রাতে যারা ছিল ওদের একজনের নাম শিহাব। আপনার নাম কি? আমার নাম মিম। অনেক কিউট নাম গো। রকি? না, মানে আসলে ওসব এখন বাদ দে, আর বল আব্বু আম্মুকে বলছিস নাকি? না। ভালো করেছিস। এমন সময় আব্বু আর আম্মু এসে হাজির। আমি তো চমকে গেছি। এবার কি হবে? আব্বু আম্মুকে কি জবাব দেব? আব্বু আম্মু তোমরা?
তোর কিছু হলে আমরা জানবো না মানে? কিন্তু আমি যে এখানে আছি এটা কে জানালো? আমি জানিয়েছি। মিমের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মিম যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই সব সত্যি কথাই বলে দিয়েছে। তুমি বলেছো মানে? হ্যাঁ, আমি বলছি। সকালে তোমার পকেট থেকে ফোন নিয়ে দেখি আব্বু নামে একটা নাম্বার সেভ আছে। কি বলেছো? কি আবার বলবো, আমি বলেছি আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ও, বাঁচলাম। বাচালি মানে? না মানে অন্য কিছু বললে তো তোমরা অনেক টেনশন করতা, তাই। তোর অন্য কিছু হয়েছে নাকি? আরে ধুর, কি যে বলো না। আমি কোনো মতন বিষয়টা আড়াল করলাম। এরপর আম্মু আব্বুর সাথে কথা বললাম। আমার মাথায় আঘাত একটু বেশিই ছিল, তাই সারাদিন হাসপাতালে থাকলাম। বিকালে একটু আরাম হওয়াতে আব্বুর সাথে বাসায় রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে শুয়ে পড়লাম। আম্মু খাবার নিয়ে এসে নিজের হাতে আমায় খাইয়ে দিল। আম্মুর হাতে খেয়ে দিয়ে শুয়ে থাকলাম। সারাদিন একটু রেস্ট নিলাম আর ভাবলাম ওরা কারা ছিল আর কেনই বা আমায় মারলো। আমি তাদের কি ক্ষতি করেছি কিছুই বুঝতে পারছি না। কারোর সাথে আমার তো তেমন কোনো শত্রুতা নেই, আছে বলতে শুধু জনি। আরে এটা জনির কাজ না তো? হ্যাঁ, হতেও পারে। আমার শত্রু বলতে একজনই আছে, তাহলে আমি নিশ্চিত এটা জনির কাজ। কিন্তু সে যে এতটা নিচে নামতে পারে আমি সেটা ভাবতেই পারছি না। শুয়ে থেকে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে তেমন ঘুম হয়নি, তাই ঘুমিয়ে গেলাম। রাতের বেলা উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আমার কাজে গেলাম। জনিকে আর কিছু বললাম না, কারণ প্রতিশোধ আমি নিতে চাই না। এভাবেই কিছুদিন কেটে গেল। আমি কলেজে ভর্তি হলাম। তো কলেজের নিয়ম অনুযায়ী কলেজে নির্বাচনও হলো। তবে কে হবে কলেজের লিডার? এমনিতেই আমি ছোট থেকেই স্কুলের লিডার ছিলাম, আবার বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানের কর্মকর্তাও ছিলাম। তাই আমি ভোটে দাঁড়িয়ে গেলাম আর ভাগ্যক্রমে আমি জয়ী হয়ে গেলাম কলেজের লিডার। এটা দেখে জনি আর সইতে পারছিল না, বিভিন্নভাবে আমায় সরানোর চেষ্টা করছিল। কিন্তু আমি তার কোনো বুদ্ধিতে কাজে হাত দিতাম না, তার সব প্ল্যানে জল ঢেলে দিতাম। এভাবেই আস্তে আস্তে কলেজের সব ছাত্রছাত্রীরা আমার প্রিয় হয়ে ওঠে, আমিও তাদের প্রিয় হয়ে উঠি, তাদের জনপ্রিয় একজন নেতা হয়ে উঠি। আমার কথা মতন সব ছাত্রছাত্রীরা চলতো, আমার কথায় কেউ বাধ্য হতো না। এভাবেই দেখতে দেখতে এন্টার পাশ করি। হ্যাঁ, রেজাল্টও অনেক ভালো হয়, যার জন্য আমরা কলেজের সব ছাত্রছাত্রীরা অনেক খুশি হই। এন্টার পাশ করার পর আমার উপর অনেক দায়িত্ব এসে পড়ে। ছোট থেকেই দায়িত্ব পালন করতে অভ্যস্ত, তাই খুব ভালো লাগে। সেই জন্য আমার কলেজ সহ পাশের কয়েকটা কলেজে সভাপতি বানাই। তাছাড়াও এলাকার সমস্ত ছোট বড় ক্লাবের সভাপতি ছিলাম। আস্তে আস্তে আমার দায়িত্ব বাড়তে থাকে। আমি একসময় অনেক বড় মাপের মানুষ হয়ে যাই। বাবা মায়ের মুখ অনেক উপরে, সবাই তাদের সম্মান করে, তাদের ছেলের জন্য তাদের গর্ব হতো, সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু অন্যদিকে জনি এসব কিছুই মানতে পারছিল না, তাই একের পর এক ফাঁদ পাতে। কিন্তু তাতে তার কোনো কাজ হয়নি। আসলে তার রাগ আগের চেয়েও বেশি হয়েছে, কারণ এই দুই কলেজের সভাপতি জনি হতে চেয়েছিল। কারণ জনির বাবা একজন নামকরা ব্যক্তিত্ব, যার কারণে তার নামও দেওয়া হয়েছিল ভোটার তালিকায়। কিন্তু ভোট আমার বেশি থাকায় আমি জিতলাম, আর ওদিকে জনি আমার উপর আরও রেগে গেল, হয়ে গেল এক হিংস্র প্রাণী। প্ল্যান করে আমায় কি করে এখান থেকে নামাবে, কি করে আমার জায়গাটা সে নিবে, কিন্তু আমি তার ব্যাপারে একটু সতর্ক থাকতাম। এভাবেই দিন যায়। আমি আমার দায়িত্ব খুব ইমানদারির সাথে পালন করে যাচ্ছিলাম। ছোট বড় সবাই খুব সম্মান করত, ভালোবাসত। পড়াশোনার পাশাপাশি কলেজের দায়িত্ব খুব সুন্দর করে পালন করতাম। আমার কথা মতন কলেজ চলতো, মানে আমি কলেজের একজন ছিলাম। এভাবেই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে আমি পড়াশোনা শেষ করলাম। বাসা থেকে বিয়ে দেওয়ার কথাও চলছে, কিন্তু আমি রাজি নই। আমি কাজকর্ম নিয়েই বিজি থাকতাম। পড়াশোনা শেষ করার পর আমার দায়িত্ব আরও বেড়ে যায়। 10টা কলেজের চেয়ারম্যান হয়ে যাই। কলেজ কেমন করে চলবে, কি করলে কি হবে, সব আমার উপর ছিল। লোকে অবশ্য বলতো এত বড় দায়িত্ব কি করে আমি চালাই। আসলে আমার এসব দায়িত্ব নিতে খুব ভালো লাগে। দেশের প্রতি প্রেম জাগে। মনে মনে ভাবি একদিন আমি দেশকে দরিদ্র মুক্তি করব, শুধুমাত্র শিক্ষা দিয়ে। কারণ আমি জানি শিক্ষাই সব কিছু উন্নতি করতে পারে, আর আমি এটা প্রমাণ করে দেব।
প্রমাণ করব শিক্ষাই সব কিছুর মূল। তাই আমি আজ প্রাণ দিয়ে কলেজের উন্নতি করতে চেষ্টা করছিলাম। এতদিন থেকে আমি অনেক উন্নতি করতে পেরেছি। কলেজের মাথা যে শুধু আমি তা কিন্তু নয়, আমি ছাড়া আরও অনেক কয়েকজন বড় বড় মানুষ আমার পাশে থাকতো। তাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাই। তো একদিন আমি আমার কাজ করছিলাম, তখন হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে আমার বুকটা কেঁপে উঠলো। ফোনের ওপাশ থেকে জবাব দিল রকি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, খুবই নাকি মারাত্মক অবস্থা। এ কথা শুনে আমি থেমে থাকতে পারলাম না, সোজা চলে আসলাম হাসপাতালে এসে জিজ্ঞেস করতে রকির রুম দেখিয়ে দিল। আমি তাড়াহুড়ো করে সেখানে গেলাম, আর গিয়ে দেখি রকি শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে তার পাশে বসলাম। কিরে, তোর এমন অবস্থা কি করে হলো? বন্ধু, অ্যাক্সিডেন্ট করেছি। কার সঙ্গে? একটা ট্রাকের সঙ্গে। আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ সামনে একটা ট্রাক চলে আসলো। তারপর বাকিটা ইতিহাস। সকালে কি বাংলা খেয়ে বাইক চালাচ্ছিলি? আরে তেমন কিছু না। আজ যদি তোর বড় একটা কিছু হয়ে যেত? আরে হয়নি তো, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। চুপ কর। আচ্ছা, তুই ডাক্তারকে জিজ্ঞেস করে দেখ। কই ডাক্তার? আমি এই কথা বলতে আমার পাশে মিম এসে দাঁড়ালো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আরে কি করছেন? এত বড় মানুষ আমায় দেখে দাঁড়াচ্ছেন কেন? আরে তেমন কিছু না। কেমন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? ভালো। তা রকির বড় কোনো ক্ষতি হয়নি তো? না, তেমন না। মাথায় একটু আঘাত পেয়েছে, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আপনি আমার রুমে আসুন, কিছু ওষুধ আনতে হবে। আচ্ছা চলেন। মিম আগে আগে চলে গেল, আর আমি তার পিছন পিছন গেলাম। সে আমায় তার কেবিনে নিয়ে গিয়ে বসালো। তারপর খাতা বের করলো, আর কি যেন লিখছিল। তারপর বলেন, আপনার কি অবস্থা? এই তো দেখতেই পাচ্ছেন। আপনি তো অনেক সেলিব্রিটি মানুষ হয়ে গেছেন। আরে কি যে বলেন না। আগের মতো আর দেখাও হয় না, খোঁজও পাওয়া যায় না। আসলে আমি কাজ আর পড়াশোনায় বিজি থাকি। এত বিজি থাকলে চলবে? তো কি করব বলেন? বিজি থাকা ছাড়া তো আর কিছু করার নেই, তাই না? করার ইচ্ছে করলে অনেক কিছু করা যায়। ঠিক, কিন্তু একা মন টিকে না। আচ্ছা চলো, আমার ডিউটি শেষ হয়ে গেছে, তোমার সাথে ঘোরাও হবে, আবার রকির ঔষধও আনা হবে। কিন্তু আরে কোনো কিন্তু না, চলো তো। মিমের কথার উপর আর কোনো কথা বলতে পারলাম না। কতদিন থেকে কোথাও ঘুরি না, সারাদিন শুধু কাজ নিয়ে বিজি থাকি। কেউ এসে বলেও না যে চল ঘুরে আসি। বলে নাই বললে ভুল হবে। আগে রকি প্রতিদিনই বলতো, কিন্তু তখন কাজের চাপ ছিল, তাই যেতে পারিনি। এরপর থেকে সেও আর আমায় ঘুরতে নিয়ে যায় না। কিন্তু আজ প্রথম কোনো মেয়ে আমার সাথে ঘুরতে যেতে চাচ্ছে। কাহিনীটা ঠিক আমি বুঝতে পারলাম না। কোনো রকম ভাবাভাবি ছাড়াই মিমের সাথে রওনা হয়ে গেলাম। মিম তার কেবিনে হাসপাতালের ড্রেসটা খুলে রাখলো, আর সাধারণ ড্রেস পরে আসলো। আজকে প্রথম তাকে সাধারণ ড্রেসে দেখলাম, খুবই সুন্দর লাগছে তাকে। এরই মধ্যে আবার মুখে এক কোণে মুচকে হাসি এবং দুই গালে টোল পড়ে গিয়েছে। এই অবস্থায় যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে কি করে? আমি মনে মনে ভাবলাম, শাকিল তুই একটু বেশিই চলে যাচ্ছিস। আরে যাইবই বা না কেন, পাশে এত সুন্দর একটা মেয়ে, সে নিজে আমায় ঘোরাতে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে গালের টোল পড়া মিষ্টি মুখের হাসি দিচ্ছে। এমন অবস্থায় যে কোনো ছেলেই তার প্রেমে পড়ে যাবে। আমি তো দূরের কথা। আমি তার দিকে তাকিয়ে এসব ভাবছি, হঠাৎ মিম আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়। আমি টেনে হিচড়ে বাস্তবে আসলাম। কি হলো? কোথায় হারিয়ে গেছো? আমি একাই বকবক করে যাচ্ছি। কই কই কিছু না তো, তোমার পাশেই তো আছি। তুমি আমার পাশে থাকলেও তোমার মন এখানে নেই। কোথায় গেছে বলো? আর মনে মনে কি ভাবছো? হ্যাঁ বলো বলো। মিম মুচকি হেসে কথাগুলো বলল। আমি তো চমকে গেলাম। মেয়েদের এই একটা ক্ষমতার কাছেই সব ছেলেরা তুচ্ছ। তারা যে কোনো ছেলের চোখ দেখে বলতে পারে সেই ছেলের মনে কি চলছে। এই যে মিস্টার, কি হলো? হ্যাঁ 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 বলো। চিন্তা ভাবনা তো প্রতিদিন করো, একদিনের জন্য ওসব বাদ দাও। আমি আবার কি চিন্তা করলাম? কি জানি, সেটা তুমিই জানো। কিছু না, চলো। আচ্ছা চলো। তারপর মিমের সাথে গল্প করতে করতে চলে গেলাম পার্কের দিকে। কিন্তু পার্কে তো যাওয়া হবে না। আরে মিম, আমার তো পার্কে যাওয়া হবে না। কেন?
এখানে আমার যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে। আরে কিচ্ছু হবে না, চলো। না, কোনো ছাত্রছাত্রী দেখলে বলবে আমাদের বড় ভাই তো পার্কে মেয়ে নিয়ে ঘুরছে, আমরা ঘুরলে কি হবে? আচ্ছা চলো, অন্য কোথাও যাই। তাই ভালো। এরপর আমি আর মিম সেখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে উঠলাম। সেখানে এসে কফি অর্ডার দিলাম। কফি খেতে খেতে দুজন গল্প করলাম। কফি খাওয়া শেষ হলো, কিন্তু গল্প করা শেষ হলো না। তো সেখানে আর বসে না থেকে উঠলাম, কফির বিল দিয়ে ওষুধের দোকানে আসলাম। এসে মিমের বলা ওষুধগুলো কিনে নিলাম। তারপর আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। গল্প করতে করতে হাসপাতালে চলে আসলাম। এসে সোজা বিকির কাছে গেলাম। এসে দেখি রকির বাবা মা আসছে। তখন মিম আবার হাসপাতালের ড্রেস পরে চলে আসলো। তোমার না ডিউটি শেষ হয়ে গেছে? কিন্তু তোমার কাজ করতে আমার সারা জীবন ডিউটি আছে। মানে সব ডাক্তার বিজি আছে, তাই আমি ইঞ্জেকশন করে দিই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব? না দিলেই হবে। এরপর মিম রকিকে ইঞ্জেকশন নিয়ে দিল আর ওষুধগুলো খেয়ে নিতে বলল। তারপর আমায় বিদায় দিয়ে মিম বাসায় চলে গেল। রকি একটু আরাম হতেই তাকে নিয়ে বাসায় আসলাম। রকিকে বাসায় রেখে আমি বাসায় চলে গেলাম। পরদিন আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে সবার সাথে দেখা করলাম আর তারপর ক্লাসে গেলাম। সারাদিন কলেজ কাটিয়ে বিকেলে বাসায় গেলাম। আর তখন আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ের কণ্ঠ ভেসে আসলো। কে আপনি? চিনতে পারছো না? না। আমি মিম। ও মিম। কি করো? এই তো বাসায় বসে আছি। কিন্তু তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে? সেটা তোমায় বলতে হবে নাকি? আচ্ছা ভালো। আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। কিন্তু কেন? তখন টুত করে ফোনটা কেটে গেল। আমি বললাম এক মহা বিপদে। কি জন্য আমায় ডাকলো? আমি কি যাব নাকি যাব না? যাওয়া ঠিক হবে নাকি না? কি করব নিজেই বুঝতে পারছি না। মাথা কাজ করছে না। কি জন্য ডাকলো সেটাও তো বললো না। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যাব। কি কারণে আমায় ডাকলো সেটা জানতেই হবে। যদি কোনো বিপদে পড়ে তাহলে? আর বেশি কিছু না ভেবে রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে এসে হাজির হলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম মিম হাসছে। হাসতে হাসতে এদিকে আসছে। আমি কিছুটা বিরক্তকর মুড নিয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে আমি একটু শপিং করতে যেতে চাচ্ছিলাম, কিন্তু কার সাথে যাব সেটা বুঝতে পারছি না। তখন তোমার কথা মনে হলো। তাছাড়া আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই তোমায় ডাকলাম। মিমের এমন মায়া ধরানো কথা শুনে আমার সমস্ত বিরক্তিকর মুড হারিয়ে গেল। কি হলো নিজেই বুঝলাম না। কি হলো? কই? চলো। আচ্ছা। তারপর আর কোনো কথা বললাম না। মিমের সাথে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই বাজারে এসে হাজির হলাম। মিম আমায় এক বিশাল মলে নিয়ে গেল আর তার জামা কাপড় দেখতে লাগলো। আমিও দূরে দাঁড়িয়ে মেয়ে দেখছিলাম। একটু পর মিম আমায় ডাকলো আর বলল তার নাকি পছন্দ ভালো নেই, তাই আমায় নাকি পছন্দ করে দিতে হবে। আমি আর দাঁড়িয়ে না থেকে তার কাছে চলে গেলাম। সে আমার কাজ করতে বলল। আমি বেছে বেছে একটা ড্রেস হাতে নিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম। মিম তাকিয়ে তো মুখে হাত দিয়ে দিল। ওয়াও, এটা তো সেই। বাহ, তোমার চয়েস তো হেব্বি। এটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে নিয়ে নাও। এ কথা বলে আমি দাঁড়িয়ে গেলাম। আর পাশেই একটা শার্ট চোখে পড়ল। শার্টটা সেই হেব্বি সুন্দর। আমার শার্টটা লাগতো, তাই আমি ওটা দোকানদারকে প্যাকিং করতে বললাম। তখন এর টাকা মিম দিতে চাইলো। অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি দিতে দিলাম না। আমি নিজেই দিলাম। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। এভাবে আস্তে আস্তে মিমের সাথে কথাবার্তা, ঘোরাঘুরি এসব করতে করতে খুব পরিচিত হয়ে গেল সে। খুব অল্প সময় খুব কাছের কেউ ভেবে নিলাম। আর আমারও বিশ্বাস হলো সেও হয়তো আমায় তার খুব কাছের একজন মনে করে। নয়তো এত ছেলে থাকতে আমার সাথেই ঘুরতে যাবে কেন? আমার সাথে রেস্টুরেন্টে যাবে, খাওয়া শেষ করে নিজের বিল দেবে। কোনোদিন আমায় বিল দিতেও দেয়নি। হঠাৎ একদিন মিম আর আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। এমন সময় মিম বলল, শাকিল। হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি? মানে খুব ভালো একজন বন্ধু, যেখানে একজনকে ছাড়া অন্যজন থাকতে পারবে না।
এত পেঁচানোর কি আছে? কি বলতে চাও? সোজা সাপটা বলো। না মানে আসলে, ওকে, আমি বলছি। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি, আর আমার বিশ্বাস তুমি আমাকে ভালোবাসো। হুম। মিম এক প্রকার লজ্জা পেল। আমি তার লজ্জার কারণ বুঝতে পারলাম, তাই আর কিছু বললাম না। রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। আমার পিছনে মিমও হাঁটতে লাগলো। সেদিন থেকেই শুরু হলো আমাদের এক নতুন দুনিয়া, নতুন দিন। মিমকে আমি খুব আপন করে নিয়েছি, যতটা আপন এর আগে বাবা মায়ের পরে কাউকেই করি না, যতটা আপন করেছি মিমকে। দিনকাল খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন মিম আমার ফোন করে বলল তার সাথে যেন দেখা করি। ঠিকানাটাও সে বলে দিল। আমি সেখানে চলে গেলাম। আমার কাজ শেষ করে চলে আসলাম। এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। তখন আমি তার কাছে গেলাম। বলো, কি বলবে? আরে এত তাড়া কিসের? চলো আমার সাথে। কোথায়? আগে যাবে তো? আর বেশি কোনো কথা বললাম না। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে এভাবেই যাচ্ছি। আগে তো আমি ঠিকমতোই মেয়েদের সাথে কথা বলতাম না, কিন্তু মিমকে দেখে কি যে হয়েছে, তার সাথে থাকতে খুব ভালো লাগে। কেন লাগে তা জানি না, তাই কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে হাঁটতে লাগলাম। সে আমায় একটা বাড়ির সামনে নিয়ে গেল, আর সেখান থেকে বাসার ভিতরে, এবং ভেতরে গিয়ে দেখি এক বিশাল বাড়ি, কিন্তু কেউ নাই। আমি মিমকে জিজ্ঞেস করলাম এটা কার বাসা। সে মুচকি হাসলো, কোনো উত্তর দিল না। আমি এক চিন্তায় পড়ে গেলাম। সাকিব বসো, আমি আমার বান্ধবীকে ডাকি। মিম উপরের দিকে চলে গেল। আমি সেখানে বসে রইলাম। একটু পর মিম আসলো আর বলল, শোনো, আমি আগে বাইরে যাব, পরে তুমি আসবে। ওকে। আমি মিমের কথার কোনো কারণ জিজ্ঞেস না করেই রাজি হলাম। তারপর কথা মতন মিম চলে গেল। তারপর আমি বাইরে চলে আসলাম। এরপর মিম আর দেরি করলো না, আমায় বিদায় দিয়ে চলে গেল। আমি অবশ্য কারণ জিজ্ঞেস করেছিলাম। তখন সে বলল তার বাসায় নাকি কাজ আছে, তাই আমি আর বাধা দিলাম না। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার সামনে পুলিশের গাড়ি এসে থেমে গেল। কোনো কথা ছাড়া আমাকে অ্যারেস্ট করলো। আমি কারণ জিজ্ঞেস করলে তারা বলল থানায় গিয়ে নাকি সব জানতে পারবে। আমার মাথা তো কিছুই ঢুকলো না। পুলিশ আমাকে কেন অ্যারেস্ট করলো? আমি কি করেছি? এসব ভাবতে ভাবতে থানায় এসে পৌঁছালাম। এরপর জানতে পারলাম আমার নামে ধর্ষণের কেস হয়েছে। মাথায় আমার আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আমার বাবা মা আর বন্ধু বান্ধব চলে এলো, কিন্তু তারা কিছু করতে পারলো না। এরপর জানতে পারলাম মিমকে ধর্ষণ করার অপরাধে আমায় অ্যারেস্ট করা হয়েছে। এ কথা শুনে তো আমি আরও অবাক হলাম। তারপর আমায় রিমান্ডে নেওয়া হলো। 2 দিন পর কোর্টে আনা হলো, আর সেখানে মিম দাঁড়িয়ে সাক্ষী দিল আমি ধর্ষক। কিন্তু এত কিছু হওয়ার পরেও আমি কিছুই করতে পারলাম না। আমি আজ ধর্ষক হিসেবেই জেল খাটছি বর্তমান। ভাইয়া, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। কিছু করার নেই। কিছু করার নেই মানে প্রতিশোধ নিবা, চরম প্রতিশোধ। প্রতিশোধ নিয়ে কি হবে? আমি তো আর সেই হারানোর সম্মান ফিরে পাবো না সেই পুরনো দিনগুলো। আরে ভাই, হিন্দি মুভি কি দেখো নাই? কি? শোনেন ভাই, আপনি মিমকে ধরে তার সাথে সেসব আচরণ করবেন যেগুলো অপবাদ আপনায় দিয়েছে। কেন? তাহলেই সবার সামনে সত্যিটা বলবে, আর আপনি নির্দোষ প্রমাণিত হবেন। কথা ভুল নয়। এভাবেই জেলের ভিতর কেটে গেল 1 বছর, কিন্তু তবুও আমার জামিন হলো না। আরও 1 বছর জেল খাটলাম। তারপর আমার জামিন হলো। জামিন নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর দেখি সবাই আমাকে দেখে ঘৃণার চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি এক বিশাল সন্ত্রাসী মানুষ। আমি তাদের দিকে চোখ না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। এমন সময় রকি সামনে এসে হাজির হলো। তারপর রকির সাথে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দেখি আম্মু কাজ করছে। আমায় দেখে অনেক খুশি হলো। আমায় দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাবা বলে এসে জড়িয়ে ধরলো। এরই কয়েকদিন পর বাবা আর মা সিদ্ধান্ত নিল আমার বিয়ে দিবে। তাই এ কথা আমায় এসে জানালো। আমি বাবা মায়ের কথার উপর না বলিনি, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু এখন আমি মিমকে খুঁজছি। ওকে পেলে আমি আমার কাজ শুরু করব। এদিকে আমার বিয়ের দিন ও তারিখ ঠিক হয়ে গেল।
বাবার বন্ধুর মেয়ে, অনেক আগে থেকেই নাকি আমার সাথে ওর বিয়ে ঠিক করে রেখেছে। এরপর বিয়েটা খুব আনন্দের সাথে কাটলো, সব কিছুই হাসি খুশি হলো, কিন্তু আমার মাথার উপর এই মিথ্যা অপবাদের বোঝাটা আর নিয়ে বইতে পারছি না। দিন কেটে রাত হলো, সময় হয়ে এলো আমার বাসর ঘরে যাওয়ার, কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি। ভাবছি মিম আমার সাথে কেন এমনটা করলো, আমি তার কি ক্ষতি করেছিলাম। কোনোদিন যদি তাকে পাই তাহলে সর্বপ্রথম জিজ্ঞেস করব আমি তার কি অপরাধ করেছি। এমন সময় আমার পিছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম, পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, তুমি? বাসর ঘরে যা, মেয়েটা একা বসে আছে। হ্যাঁ, যাচ্ছি। পুরনো সব কিছু ভুলে যা বাবা, আর নতুন করে সব কিছু শুরু কর। চাইলে কি ভোলা সম্ভব আব্বু? ভুল তো হবে বাবা, আর আমার বন্ধুর মেয়ে তোকে অন্য কিছু মনে করতেই দেবে না। ঘরে যা। আব্বুর কথা শুনে একটু সান্ত্বনা পেলাম, আর তাতেই উঠে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঘর, আর তার ভিতর চোখ যেতেই তো আমার চোখ আটকে গেল। ইয়াব বড় এক ঘোমটা টেনে বসে আছে এক পরী, ফুলের রাজ্যের এক রানী বসে আছে। আমি দরজা লাগিয়ে তার কাছে গেলাম। তার পাশে বসতেই মিমের কথা মনে হলো, আর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তার কথা মনে হলে আমার অনেক রাগ হয়। দুই চোখ বন্ধ করে নিলাম। একটু পর শান্ত হয়ে মেয়ের ঘুমটা তুলতেই গেলাম, এবং রাস্তায় যাওয়ার পর হলো আসল ঘটনা। তার আগে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, নাম কি আপনার? সাথী। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ। তারপরেও কেন আমায় মানলেন? অসম্ভব। মানে? আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা ধর্ষককে আমি স্বামী হিসেবে মেনে নিব? তাহলে বিয়ে করলেন কেন? হাতে সময় আর উপায় কোনোটাই ছিল না। কেন? আপনার এত কেনর জবাব কেন দিব? তাহলে? আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। যদি সবার মতো আমাকেও ধর্ষণ করতে চান তাহলে ভুল করবেন। আপনি উপরে ঘুমিয়ে যান, আমি নিচে ঘুমাচ্ছি। না, আমি ঘুমাবো না। কেন? আমি ঘুমালে আপনি আমাকেও ব্যবহার করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? দেখুন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি করব না। না, তবুও বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আপনার মা এবং বাবার নামে কসম করে বলতে হবে কখনো আমার শরীরে টাচ করবেন না। ওকে, আব্বু আম্মুর কসম, আপনার শরীরে আমি টাচও করব না। তবুও আমি ভরসা পেলাম না। তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, এত কিছু করার পরেও ভরসা করতে পারবেন না? আপনার মতো নামকরা ধর্ষককে কি করে বিশ্বাস করি বলেন? করতে হবে না, সারা রাত জেগে বসে থাকেন, আমি ঘুমিয়ে গেলাম। এ কথা বলে খাটের এক পাশ থেকে একটা বালিশ আর চাদর নিয়ে নিচে শুয়ে পড়লাম। সাথী আমার কথা বিশ্বাস করতে পারছে না, আর পারবেই বা কেন? আমি যে থাক, এই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে আসছে। সাথীর কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। আমি এমন কি অপরাধ করেছি যার কারণে আমার বিয়ে করা বউ আমার উপর বিশ্বাস করতে পারছে না? বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। তাই মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লাম। চোখের কোণে পানি এসে ভিড় জমালো, আর ঘুমটা যেন কোথায় হারিয়ে গেল। অনেকক্ষণ এভাবে শুয়ে থাকলাম। তারপর উঠে জানলার কাছে গিয়ে বসলাম। চাঁদের মিষ্টি কিরণ এসে গায়ে পড়ল। রাতের কোমল বাতাস, যেটা সবারই পছন্দ, সেই মিষ্টি বাতাসে আমার মন ভালো হয়ে গেল। উঠতে আর মন চাইছিল না, তাই সেখানে বসে চাঁদ দেখছিলাম। কখন যে রাত পার হয়ে গেল বুঝতেই পারলাম না। চোখ খুলে দেখি জানলার সাথে হেলান দিয়ে আছি। তখন মনে হলো রাতে তাহলে বসে থাকতে থাকতে এখানেই ঘুমিয়ে গেছি। তা যাই হোক, আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সাথী ঘুমাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, সাথী, সাথী। কি? উঠো, সকাল হয়ে গেছে। উফ, সকাল হয়েছে তো কি হয়েছে? আমি কি নাচবো নাকি? না মানে? ছি, আজকে আমার দিনটাই খারাপ যাবে। সকালে উঠে যার মুখ দেখতে হলো। সাথীর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। কোন সাহসে আপনি আমার নাম ধরে রাখছেন? মানে কি? তুমি আমার... চুপ, একদম চুপ। আমি তো কালকেই আপনাকে বলে দিয়েছি আপনার মতো অমানুষকে আমি কখনো স্বামী হিসেবে মানব না। তারপরেও কেন আপনি জোর খাটাচ্ছেন? ওসব কথা এখন থাক, আব্বু আম্মু শুনলে কষ্ট পাবে। আমিও তাই চাই, আপনি আপনার মতো আর আমি আমার মতো। কখনো স্ত্রীর অধিকার চেয়ে আসবেন না। আসবো না, সরি। সরেন এখান থেকে।
তারপর আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। মিথ্যা হাসিটা বাবা মায়ের সামনে তুলে ধরলাম। জানি না কতটা ভালো অভিনয় করতে পেরেছি। ফ্রেশ হয়ে নাস্তা না করেই বাইরে চলে আসলাম। মনটা খুব খারাপ, কি করব ভেবে পাচ্ছি না, কার কাছে যাব। সবার কাছে আমি অপরাধী। তখন সামনে রকির সাথে দেখা। রকি দাঁড়িয়ে গেল আর আমিও দাঁড়িয়ে গেলাম। কিরে কই যাস? এই তো ঘুরছি। তা বন্ধু, রাতে কি বিড়াল মারতে পেরেছিস? রাখ তোর বিড়াল। আরে লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে। হয় আমি নতুন বউ তো, যে লজ্জা পাবো। কি ব্যাপার রে, তোর মুড আজকে এত গরম কেন? এমনি। বল কি হয়েছে? না কিছু না। বলতে বলছি তোকে। বন্ধু, আমার জীবন শেষ। তারপর রকিকে রাতের সব কথাগুলো খুলে বললাম। রকি শুনে একটু অবাক হলো। বন্ধু চিন্তা করিস না, এখনো কিছু হয় নাই। এবার আবার কি বাকি আছে? অনেক কিছু। তুই কি ভুলে গেছিস তোর হাতে এখনো ক্ষমতা আছে? তুই এখনো এলাকায় কলেজে সভাপতি আছিস। কি করব বল? তুই আবার আগের জায়গায় ফিরে যা। চাইলেও আর পারবো না রে, কারণ আমি এখন সবার চোখে ধর্ষক। আমি ছাত্রীদের ভর্তি করার নাম করে নাকি চান্স নেই। থাক, ওসব কথা আর ভাবিস না। মিম যে তোর সাথে এত বড় গেম খেলবে এটা ভাবতেও পারিনি রে। আমি ওকে হাতের কাছে পেলে খুন করব। ওসব বাদ দে, আগে তোর কাজ কর। কিন্তু ওরা কি আমায় বিশ্বাস করবে? চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। জানিস বন্ধু, আমার খুব ইচ্ছে ছিল আমি এই দেশকে অনেক কিছু দিব, সবার কাছে আমি শিক্ষার আলো ছড়িয়ে দেব। সেজন্যই বলছি এখনো সময় আছে, হাত ছাড়া করিস না। চল। তারপর সেখান থেকে আমি আর রকি রওনা হলাম কলেজের দিকে। এখনকার কলেজে চলে গেলাম। ভিতরে যেতেই সব ছাত্রছাত্রীরা আমার কাছে ভিড় জমালো। এরা আমায় অনেক ভালোবাসে, আমিও তাদের খুব ভালোবাসি। তারাই আমাদের ভালো লাগার একমাত্র সম্বল ছিল। সবার সাথে কথা বললাম, কেউ কেউ কেঁদে দিল। সবার মুখে একই কথা, আপনি এ কাজ করতে পারেন না। এদের মুখে এমন কথা শুনে মনটা অনেক হালকা হলো। তাদের কথা শুনে মনে হলো আমি ততটা পিছনে নেই যতটা আমি ভাবছি। আমার লড়াই করতে হবে, আর আমার ক্ষমতা, আমার ইচ্ছে, আমার অধিকার সব কিছু আমার ছিনিয়ে নিতে হবে। তাদের কথা শুনে মনে হলো আমি ততটাও পিছনে নেই যতটা আমি ভাবছি। আমার লড়াই করতে হবে, আমায় আমার ক্ষমতা, আমার ইচ্ছে, আমার অধিকার এসব কিছু ছিনিয়ে আনতে হবে। তাদের দেখে মনে অনেকটাই সাহস পেলাম। মনের মধ্যে এক প্রকার ভাব জন্ম নিল। সবার সাথে কথা বলা শেষ করে আমি অফিসের দিকে রওনা হলাম। অফিসে এসে সালাম দিলাম। স্যারেরা সবাই বসে আছে। আমি ভেতরে গেলাম। সবার মুখ বন্ধ, মনে হয় সবাই মিলে কিছু একটা বলল। তাই তারা বলার আগে আমি বলে ফেললাম, একজন নামকরা ধর্ষক এবং 2 বছর জেলে খাটা আসামি কোনো অফিসে আছে, এটাই তো আপনারা জানতে চান, তাই না? হ্যাঁ, তুমি কেন আসছো? এসেছো তো ভালোই করছো। আমরা তোমাকে তোমার দায়িত্ব থেকে বাদ দিতে যাচ্ছি। না, কোন অপরাধে আপনি আমায় বাদ দিবেন? তুমি কি জানো না তুমি একজন ধর্ষক? আর এটা জানলে কেউ তোমার জায়গায় তোমাকে থাকতে দিবে না। দিবে। প্রবলেম আমার, সমাধান আমিই করব। তুমি কি ভুলে গেছো আমি তোমায় এই পর্যন্ত এনেছি? হ্যাঁ জানি, কিন্তু আমি না চাইতে আমায় এখানে কেউ নামাতে পারবে না। আমরা পারি, কারণ জেনে শুনে আমি এই কাজ করতে পারি না। আপনি বলেছিলেন আমায় কোনো ছাত্র মানবে না, তাহলে এইবার বাইরে তাকিয়ে দেখেন। আমার কথা বলতেই স্যার বাইরে তাকালো আর দেখলো কলেজের সমস্ত ছাত্রছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে। এইটাই যথেষ্ট নাকি, না আরও দরকার? ওরা এখনো ছোট, ভালো মন্দর জ্ঞান হয় নাই। তাহলে আপনি বলতে চাইছেন আমায় আমার জায়গা ফিরিয়ে দিবেন না? না। আচ্ছা ভালো, গুড বাই স্যার, আমি হব না, কিন্তু আমার জায়গায় যাকে আনবেন তাকে ভালো দেখিয়ে আইনেন। এ কথা বলে আমি বাইরে চলে আসলাম। হঠাৎ সামনে জনি চলে আসলো। এসেই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আমার মাথায় কিছু একটা খেলছিল। কি ভাবছিস আমি এখানে কি করছি, তাই না? আরে মদন, এই 10টা কলেজের সভাপতি এখন আমি হব, আর 1 বছর পরেই আমি হব শিক্ষামন্ত্রী। এতদিন তুই খুব ক্ষমতা দেখাচ্ছিলিস, এবার আমায় দেখবি। হ্যাঁ, ছি, খুব বড় ভুল করে দিলি রে। কেন? তুই এখন না আসলে আমি এখান থেকে চলে যেতাম, আর ভালোই ভালোই তুই সভাপতি হয়ে যেতিস। কিন্তু আমায় যখন জানাই দিলি, তাহলে এই স্বপ্ন তোর মিথ্যা।
তুই আর কিছুই করতে পারবি না। এতদিন ধরে আমি তোকে নাচিয়ে এসেছি, আর এখন তুই শোন, শিয়াল অনেক বুদ্ধি করেই বনের রাজা হতে চায়, কিন্তু বনের আসল রাজা কিন্তু বাঘই হয়। ডায়লগ মারা ছাড়, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি বলি কি, তুই কোনো একটা ফিল্মে কাজ কর। আমার কাজ তো এখন দেখবি, এতদিন তুই দেখিয়েছিস, এখন আমারটা দেখ। যা। জেলে যাওয়ার জন্য সময় গুনতে শুরু কর। জনি হাসতে হাসতে চলে গেল, আর আমি আমার কাজে লেগে পড়লাম। প্রথমে আমার অফিসের লোকদের রাজি করাতে হবে, তারপর আমার কাজ করতে হবে। কিন্তু জনি শিক্ষামন্ত্রী হওয়ার কথা কেন বলল? আমি সেখান থেকে সোজা রকির কাছে আসলাম। রকি ক্যান্টিনে বসেছিল, আমি গিয়ে তার পাশে বসলাম। কিরে, কি হলো? ওরা আমায় বাদ দিয়ে জনিকে নিচ্ছে। আমি জানতাম জনি তোর জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না, কারণ জনি অন্যরকম ছেলে। টাকার লোভে সে সবকিছুই করতে পারে। তো এখন কি করবি? আমি তাকে চ্যালেঞ্জ করছি। ভালো করছিস। তার আগে আমায় কলেজে স্যারদের রাজি করাতে হবে। তুই একদম চিন্তা করিস না, এর জন্য আমরাই যথেষ্ট। মানে তোরা কি করবি? দেখ আমরা কি করি। তারপর রকি সেখান থেকে উঠে চলে গেল কলেজের ভেতরে, আর বেরিয়ে আসলো সব ছাত্রছাত্রীদের নিয়ে। আমি এটা দেখে তো অনেক অবাক হয়ে গেলাম। এরপর রকি আর ছাত্রছাত্রীরা সবাই মিলে অফিসের সামনে চলে গেল, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। সবার মুখে একই কথা, আমাদের কলেজ চেয়ারম্যান হিসেবে শাকিল ভাইকে চাই। আমি তাদের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। রকি আমার দিকে একটু মুচকি হাসলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এভাবে অফিসের সামনে আন্দোলন চালানোর পর অফিসের সবাই বেরিয়ে আসলো, আর তখন সবাই চুপ হয়ে গেল। স্যার তাদের জিজ্ঞেস করলো তারা কি চায়, তখন তারা একই উত্তর দিল। এটা শুনে স্যারেরা মানলো না, রাজি হলো না তাদের মতে। তখন রকি বলল, আপনারা না মানলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। তোমরা যাই করো না কেন, একজন ধর্ষক অপরাধীকে আমরা কিছুতেই কলেজের চেয়ারম্যান বানাতে পারি না। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজ করি। করেও কোনো লাভ হবে না। স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, ছাত্রদল সবার উপরে। ছাত্ররা রেগে গেলে সরকার পর্যন্ত কেঁপে যায়। এটা শুধু গল্পে আর সিনেমায় হয়ে থাকে। এবার আপনারা নিজের চোখে দেখবেন। এই চল সবাই। তারপর রকি সবাইকে নিয়ে রাস্তার দিকে যাচ্ছিল। আমি তাদের আটকাতে গেলাম, কিন্তু রকি আমার কথা শুনলো না। রাস্তায় এসে শুরু করলো বিশাল আন্দোলন। একসাথে যোগ দিল পাশে আরো কয়েকজন কলেজ ছাত্র। ফলে সেই আন্দোলন এক বড় রূপ নিল। এদিকে জনি এদের আটকানোর হাজার রকম চেষ্টা করলো, পুলিশ নামিয়ে দিল রাস্তায়, তবুও কোনো কাজ হলো না। সারাদিন আন্দোলন করে শেষ পর্যন্ত এখানকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী এরা তাদের কথা শোনার জন্য রাজি হলো। তারা সবাই মিলে এক বিশাল সমাবেশ বসার চিন্তা করলো, আর কয়েকদিন পর তারিখ করে তারা সবাই বসলো। সেখানে আমাকেও ডাকা হলো, সঙ্গে আমার বাবাকেও ডাকলো তারা। এছাড়া বড় বড় লোকজনও ছিল। তাদেরকে নিয়ে শুরু হলো তাদের কথাবার্তা। অনেক কথাবার্তা বলা হলো। জনি অনেক চেষ্টা করলো আমায় আটকানোর, কিন্তু আমার পক্ষে ছাত্র ছিল, তাই সে আর কিছু করতে পারলো না। শেষমেশ তাদের মানতেই হলো, কিন্তু তারা আমায় একটা শর্ত দিল। দেখো শাকিল, তুমি বারবার বলছো তুমি নাকি এমন অপরাধ করো নাই। আচ্ছা, আমরা মেনে নিলাম, তো এটা যদি তুমি সবার সামনে প্রমাণ করতে পারো তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি প্রমাণ করে দিব যে আমি নির্দোষ। যদি না পারো? যদি না পারি তাহলে আমি এই শহরেই থাকবো না। ওকে, ঠিক আছে, তোমার কাছে 3 দিন সময় আছে। জি স্যার। এছাড়াও আরও কিছু কথা বলে উঠলাম। এলাকার চেয়ারম্যান, মন্ত্রী, মেম্বার সবাই একমত হলো। আমি নির্দোষ প্রমাণিত হলে তারা আমায় কলেজের চেয়ারম্যানে রাখবে। আমি তো ঝোঁকের বসে একটা কথা বলে দিলাম, কিন্তু কথা হলো আমি কি করে এটা প্রমাণ করব। আমার কাছে তো কোনো প্রমাণই নেই। কিন্তু মনের সাহস হারালাম না। সেখান থেকে সব ছাত্রছাত্রী সহ সবাই চলে গেল, শুধু আমি আর রকি বসে রইলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যাব, কিন্তু মন উঠে না। বাসায় গেলে বউ নামক প্যারা আবোল তাবোল শুরু করবে, হাজারটা অপমান করে, সাথে তো অবহেলা আছে। আর ভালো লাগে না, জীবনটা একদম শেষ। কিরে, বাসায় যাবি না? না, বাসায় যেতে আর ভালো লাগছে না রে। কেন রে? বাসায় তো তোর বউ আছে। বউ না ছাই, বাসর ঘরে সব স্বামী স্ত্রী এক হয়,
আর আমি আমার মায়ের কসম করেছি তার শরীরে হাত না দেওয়ার। বলিস কি? আমায় কসম করিয়ে নিয়েছে। এছাড়াও সবসময় অপমান করে, কথা বলে আর অবহেলা করে। আর ভালো লাগে না রে। ও বন্ধু, বাইরে হাজারটা ঝামেলা যদি থাকে আর যদি ঘরের বউ আর মা ঠিক থাকে তাহলে মন সবসময় ভালো থাকে, কিন্তু আমার কোনোটাই ভালো নাই রে। মন খারাপ করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কবে হবে? ধৈর্য ধর, কিছু একটা বুদ্ধি দে। ভাবতে দে। আমি আর রকি গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল, তাই আর বেশি রাত না করে বাসার দিকে দুজনেই রওনা হলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে নক করতেই সাথী এসে দরজা খুলে দিল। আর আমি লোড হয়েছিলাম, তাই তার গায়ের উপর পড়ে যেতে লাগলাম। সাথী আমায় ধরে নিল। আমি মিটমিট করে তার দিকে তাকালাম। তোমার কি হয়েছে? কই কিছু না তো। তাহলে এমন মাতলামি করছো কেন? না না, কিছু না। আমি ঘরে গেলাম। ওখানে আর বেশিক্ষণ না থেকে কেটে পড়লাম। ঘরে এসে খাটের উপর ধাপাস করে শুয়ে পড়লাম। একটু পর সাথী এসে দরজা লাগিয়ে ভেতরে আসলো। এই তুমি আমার বিছানায় কেন? যাও নিচে গিয়ে ঘুমাও। আজকে একটু এখানে ঘুমাই গো, প্লিজ। নিচে ঘুমিয়ে আমার গা হাত পা অনেক ব্যথা হচ্ছে। বাহানা খুব ভালোই পাকিয়েছো। আচ্ছা তাহলে আমি নিচে যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ? আসো। দেখুন এবার কিন্তু একটু বেশি হচ্ছে। আরে কি বলো, তুমি আমার বউ আর আমি তোমার বর। আমরা তো এক খাটে। আমি আমার কথা শেষ না করতেই হঠাৎ সাথী আমার মুখের সামনে এগিয়ে আসলো। এইবার তো লাইনে আসছো, হাসো। কি তুই নেশা করেছিস? কই, আমি নেশা করি নাই। তাহলে মুখ থেকে কিসের গন্ধ আসছে? না কিছু না। দাঁড়াও, আমি এক্ষুনি আব্বুকে বলছি। এই সরি, আসলে বন্ধুদের সাথে একটু। না আমি বলতেছি। সরি বললাম তো। আচ্ছা আমি নিচেই ঘুমাচ্ছি আর তোমার সাথে কথাও বলবো না, তোমার দিকে তাকাবো না। তবুও আব্বুকে বইলো না প্লিজ। বলবো না, তবে এক শর্তে। আমায় প্রমিস করতে হবে এমন নোংরা জিনিস আর কখনো খাবো না। ওকে করলাম। সালাম, মনের দুঃখ কেউ বুঝে না। সব জায়গায় শুধু কষ্ট। কষ্ট ভুলতে একটু করেছি, সেখানেও প্যারা। ধুর, ভালোই লাগে না। মাতলামো করতে করতে কথাগুলো বলে খাট থেকে উঠে নিচে এসে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সাথী সেখানে দাঁড়িয়ে আছে। আমি তেরা চোখে তাকিয়ে দেখলাম। এরপর আর কিছু না করেই ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খোলার আগেই খেয়াল করলাম কি একটা ভারী জিনিস আমার উপর পড়ে আছে। আমি চোখ খুলে তো অবাক। চোখ খুলে দেখি সাথী আমার উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি তাড়াহুড়ো করে লাফ দিয়ে ঘুম থেকে সরে বসলাম। তখন সাথী চমকে উঠল আর আমার দিকে বড় বড় করে তাকালো। এই কি হলো? তুমি কেন এখানে? ও আসলে তুমি রাতে বললে না যে নিচে ঘুমিয়ে তোমার গায়ে ব্যথা, তাই আমি তোমার উপরে তোলার জন্য এসেছিলাম। কিন্তু তোলা তো দূরের কথা, উল্টে আমি হাঁপিয়ে গেলাম। তাই এখানে মাথা দিয়ে শুয়ে পড়ি। জানি না কখন ঘুমিয়ে গেছি। কি আপনার মাথা কি ঠিক আছে? কেন, মাথায় আবার কি হলো? তোমার মতো আমি নাকি? আমি শুধু শুয়েছিলাম, কিচ্ছু করিনি। তবে আজকে আমার ঘুমটা না হেব্বি হয়েছে। দেখো সাথী, তোমার চেয়ে কিন্তু আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি। এ কথা বলে আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সাথী ওখানেই বসে রইল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার শার্ট প্যান্ট খাটের উপর। আমি কোনো কিছু না ভেবেই সেগুলো চেঞ্জ করে নিলাম। এরপর বের হলাম বাইরে। নিচে এসে দেখি সাথী আম্মুর সাথে কাজ করছে, কিন্তু আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকালো। আমি ঠিক বুঝলাম না। আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। সোজা রকির কাছে আসলাম। রকিকে সব খুলে বললাম। বন্ধু, মেয়েদের মন খুব নরম। একটা ছেলেকে সে যতই ঘৃণা করুক, কয়েকদিন একসাথে থাকলে তার প্রতি তার মায়া হয়ে যায়। কিন্তু তুই তোর বাবা মাকে ভালোবাসার কথা বলবি কেন? কারণ আমি বাসর রাতে আব্বু আম্মুর কসম করে বলেছিলাম সাথীকে কোনোদিন স্পর্শ করব না। আরে বেটা, যে তোকে কসম করতে বলেছিল এখন সেই তো তোর কাছে আসতে চাচ্ছে, তাহলে তোর সমস্যাটা কি? তোকে যদি আমি এখন বেঁধে রেখে বলি তুই বাসায় যা, তাহলে তুই কি করবি? পাগল নাকি? আমায় বেঁধে রাখলে আমি কেমনে বাসায় যাব? একইভাবে আমায় কসম করিয়ে আমার হাত পা সব বেঁধে রেখেছে রে। কথাটা খারাপ বলিস নাই,
সাথীর অনেক আগে থেকে তার আচরণ পাল্টে গিয়েছিল, কিন্তু আমি তার থেকে দূরে সরে যাচ্ছি। আচ্ছা ওসব বাদ দে, একটা খুশির খবর আছে। কি খবর? তুই কালকে বললি না যে জনি শিক্ষামন্ত্রীর কথা কেন বলছিল? হ্যাঁ, কেন? কারণ শিক্ষামন্ত্রী হওয়ার একটা চান্স দেওয়া হয়েছে। কি বলিস? এখানে তারাই যেতে পারবে যাদের উপর কলেজের দায়িত্ব আছে। এজন্যই জনি আমার জায়গায় আসতে চাচ্ছিল। কিন্তু তার আগে আমায় বের করতে হবে, আমি অপরাধী নই। কিন্তু কি করে করবি? যে কোনো একটা পথ বের করতেই হবে। আচ্ছা তুই আর মিম যে বাসায় গেছিলিস সেখানে হয়তো ক্যামেরা আছে। ঠিক বলেছিস। তারপর আমি আর রকি রওনা হলাম সেই বাড়িটায়। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম গেটের সামনে একটা ক্যামেরা লাগানো, তাই সেখান থেকে ভেতরে গেলাম। গিয়ে দেখি বাড়িটায় কেউ নাই। হঠাৎ উপর থেকে একটা লোক বেরিয়ে আসলো, তাকে আমরা ধরলাম। সে বলল এটা নাকি বিক্রি হওয়ার কথা আছে, কিন্তু এখনো বিক্রি হয়নি, আর তাই ক্যামেরার সমস্ত ফুটেজ ডিলিট করা হয়েছে। লোকটার কথা শুনে আমি আর রকি তো সেই অবাক হলাম। এখন কি করব আমরা? কি করে প্রমাণ করব? মাথায় কাজ করছে না। একটু পর মনে হলো মিমের কথা, তাই আমরা একবার মিমকে খুঁজতে লাগলাম। হাসপাতালে গেলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম মিম নাকি হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে অনেক দিন আগেই। তাই আমাদের সেখানে গিয়ে কোনো লাভ হলো না। সারাদিন পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। রাতে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দেখলাম সাথীর মন খারাপ, খুব চুপচাপ হয়ে আছে। রাতে আমি বলেছিলাম তার সাথে কথা বলবো না, তাই আজ আমি জিজ্ঞেস করলাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে এসে বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়লাম। একটু পর সাথী রুমে এসে দরজার সিটকিনি দিয়ে খাটের কাছে দাঁড়ালো। এই শোনো। আমি শুনেও না শোনার ভান করে থাকলাম। দেখো, অন্যকে অবহেলা করলে কেমন লাগে। কি হলো, শুনছো? কি? তোমার সাথে কথা আছে। বলো। উঠে বসো। আমি সাথীর কথায় উঠে বসলাম। তখন সাথী আমার কিছুটা দূরে এসে বসলো। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি কসম দেওয়াতে তুমি কিছু করতে পারো না। এখানে করার কি আছে? তাহলে আমায় এমন ইগনোর কেন করো? আমি তোমার পাশে যেতে চেয়েও পারি না, তুমি সরে যাও। এমনি। আমি জানি তুমি আব্বু আম্মুকে খুব ভালোবাসো, তাদের কসম করে কখনো সেটা ভাঙতে পারো না। এত না ঘুরিয়ে কি বলতে চাও সেটা বলো। আমি তোমায় কসম করতে বলেছিলাম, আর আজ আমি সেই কসম তুলে নিতে বলছি। প্লিজ, ছোট থেকে তোমায় ভালোবাসি। তোমার সাথে দেখা করার জন্য বাবাকে নিয়ে কিছুদিন পর পর চলে আসতাম, কিন্তু যখন শুনলাম তুমি কলেজে ভর্তি করার নাম করে মেয়েদের, তখন আমার খুব রাগ হয়, তোমার প্রতি অনেক ঘৃণা হয়। আর তাই সেই দিন বাসর রাতে তোমার সাথে আমি ওসব করি, কিন্তু তারপর তোমার সাথে থাকতে লেগে আবার নতুন করে তুমি যা তোমায় শুনেছো ভালোবেসে সেটা ফেলেছি। মিথ্যা ছিল, আর সেটা প্রমাণ করার জন্য আজও আমি চেষ্টা করছি, কিন্তু আমার হাতে আর মাত্র কয়েকটা দিনই আছে। কি বলছো? আমি তখন সাথীকে আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী বললাম। সাথী আমার পাশেই বসেছিল। কিন্তু মেয়েটা এমন কেন করলো? সেটা শুধু একমাত্র সেই মেয়েই বলতে পারবে। মেয়েটাকে কোথায় পাবে? জানি না, আমার মাথায় একদম কাজ করে না। আমারও। তোমার বাবার কি হলো? আমার কাছে এসো, বলতেছি। তারপর আমি নিচ থেকে উপরে চলে গেলাম। কতদিন পর আমরা বিছানায় শুতে পেলাম, পাশে আবার বউ। ঘুমটা সেই লেভেলের হলো। সকালে উঠে আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। রকিকে নিয়ে মিমকে খুঁজতে লাগলাম। সিআইডির মতন খুঁজছি, তবুও পাই না। সারাদিন চলে গেল, আর মাত্র কিছু সময় আছে। তারপর আমি আর কিছু করতে পারবো না, হাল ছেড়ে দিলাম। মেনে নিলাম আমি একজন ধর্ষক। চায়ের দোকানে বসে থেকে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার চোখের সামনে একটা বোরখা পরা মেয়ে আসলো। আমি না চাইতেও তার দিকে চোখ পড়লো। এমন সময় হঠাৎ কড়া বাতাস আসতেই তার মুখের কাপড়টা সরে গেল। আমি তো হা করে তাকিয়ে আছি, কারণ এটা মিম। এতদিন যাকে খুঁজছিলাম তাকে আজকে পেলাম, কিছুতেই হারানো যাবে না। আমি তাড়াহুড়ো করে উঠেই তার দিকে যাচ্ছিলাম। এমন সময় মিম আমাকে দেখে ফেললো এবং সঙ্গে সঙ্গে উল্টো দিকে দৌড় দিল। আমিও তার পিছন পিছন দৌড় দিলাম। অনেক দৌড়াদৌড়ি করার পর শেষ পর্যন্ত তাকে আমি ধরে ফেললাম। শাকিল, আমায় কিছু করো না প্লিজ। কিছু করব না মানে?
তুই তো আমার বউ হবি, সারা শহরে তোকে নিয়ে ঘুরবো। আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আরে কিসের মাফ, তোকে খুন করলেও তো আমার রাগ যাবে না। প্লিজ মাফ করে দাও। কেন করেছিস এমন বল, কেন করেছিলি? এছাড়া আর কোনো পথ ছিল না। কেন? আমি তোমায় সব বলবো, আগে আমায় নিরাপদ জায়গায় নিয়ে যাও প্লিজ। তারপর আমি মিমকে নিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে গেলাম, তারপর বলতে বললাম। তখন মিম বলল, জনি আর আমি একে অপরকে খুব ভালোবাসতাম, আমাদের খুব সুন্দর দিন কাটছিল। মাঝে মধ্যে সে আমার উপর চান্স নিতে চাইতো, কিন্তু আমি পাত্তা দিতাম না, বলতাম বিয়ের পর। কিন্তু সে আমায় বলে আমি যদি তার একটা কাজ করে দেই তাহলে সে আমায় বিয়ে করবে। কি কাজ? তোমার সাথে প্রেম করার অভিনয় করে তোমার নামে মিথ্যে ধর্ষণের অপবাদ দেওয়ার। তার মানে এটা জনির প্ল্যান? এরপর আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু আমায় বিভিন্নভাবে ধমক দেয়, আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিল। শেষ পর্যন্ত আমি ভালোবাসার মানুষকে কাছে পাবার আশায় আর সে ভালো হয়ে যাবে ভেবে তার কথায় রাজি হই। ছি, এত বড় মিথ্যা অপবাদ দিতে তোমার কি একটুকু আটকালো না? আমি তখন জনির প্রেমে পাগল ছিলাম, সে যা বলতো আমি তাই করতাম, শুধু তাকে আপন করে পাবার জন্য। তারপর কি হলো? তোমায় আমি ভুলিয়ে ভালিয়ে সেই বাড়িতে নিয়ে যাই, আর বাকি কাজটা জনি করে। জনি পুলিশের কাছে ফোন করে আর তার ইচ্ছে মতো অপবাদ দেয়। পরে আমি তোমার কথা ভেবে কষ্ট পাই আর আমি পুলিশকে সব বলতে যাই, কিন্তু ততদিনে জনি আমায় বাসায় ডেকে আমার সাথে সময় কাটায় আর সেটার ভিডিও করে নেয়। তারপর সেটা ভাইরাল করার হুমকি দেয় আমায়। আমি আমার আত্মসম্মানের কথা ভেবে তোমার নামে মিথ্যে সাক্ষী দিতে রাজি হই। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার জেল হওয়ার পর জনি এই ভিডিওর বাহানায় তার বন্ধুদের সাথেও সময় কাটাতে বলে আমায়। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি রাজি হই। কি বলছো? হ্যাঁ, আর তার বন্ধুদের কাছে যাই। তখন জনি তার বন্ধুদের রেখে চলে যায়। তখন আমি জনির ফোনটা ঘরে দেখতে পাই, আর তাই পাশে থেকে চাকু নিয়ে নিজেকে বাঁচানোর জন্য জনির 3 বন্ধুকে খুন করে জনির মোবাইল নিয়ে পালিয়ে আসি। কি? হ্যাঁ, কি করতাম বলো, আমার হাতে আর কোনো উপায় ছিল না। তারপর থেকে আমি বোরখা পরে তোমার খোঁজে জেলে যাই, কিন্তু তখন তোমার জামিন হয়ে যায়। তারপর তোমার বাসা না চেনায় আমি রাস্তায় রাস্তায় তোমায় খুঁজছিলাম। কিন্তু আমায় দেখে পালাচ্ছিলে কেন? আমি জানি আমি যা করছি তার জন্য তুমি আমায় ক্ষমা করবে না, সবার সামনে আমায় অপমান করবে আর সবাই আমার পরিচয় জেনে যাবে। সেই জন্য আমি তোমায় ফাঁকা জায়গায় নিয়ে যাই। একটা কথা মনে রাখো, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। শাকিল, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, এবার ওই জনির শাস্তি তোমায় দিতে হবে। আমি ওকে ছাড়বো না, তার জন্য তো তোমায় আমার সাথে যেতে হবে। যাব, কোথায় যেতে হবে বলো? তারপর আমি সেখান থেকে মিমকে নিয়ে সন্ধ্যায় মিটিংয়ে চলে গেলাম। আজকে আবার সমাবেশ বসার কথা ছিল, তাই আমি সেখানে চলে গেলাম। তার সঙ্গে বিভিন্ন বড় বড় চ্যানেলে সাংবাদিককেও ডাকলাম, সবাই মিলে এক জায়গায় হলো। মিমকে সেখানে বোরখা পরিয়েই নিয়ে গেলাম। সেখানে জনি সহ তার বাবা মাও ছিল। তখন আমি মিমের মুখের কাপড়টা তুলে দিই, এটা দেখে জনি অবাক হয়ে যায়। মিম তাদের সামনে সব কিছু খুলে বলল। আমি মিম আর জনির সেই টাইমের ভিডিও সবার সামনে দিয়ে দিল। আমি বুঝতে পারিনি মিম এই কাজটা করবে। সঙ্গে সঙ্গে পুরো শহরে ছড়িয়ে পড়ল খবরটা, আর সেই ভিডিওটাও বিভিন্ন অংশে ভাইরাল হয়ে গেল। আমার উপর থেকে সরে গেল মিথ্যা ধর্ষণের অপরাধ, আর সেটা গিয়ে পড়ল জনির উপর। জনিকে পুলিশ অ্যারেস্ট করলো, আর আমায় আবার 10টা কলেজে চেয়ারম্যান করা হলো। ঠিক এমন সময় মিম আমার দিকে কেমন করে যেন তাকালো, আর আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে দৌড় দিল। অন্যদিক থেকে ট্রেন চলে গেল, ফলে মিমের সাথে ধাক্কা লেগে মিম রাস্তার এক পাশে পড়ে রইল। আমি দৌড়ে গেলাম তার কাছে। আমার জন্য সে নিজের জীবন দিয়ে দিল। ভালোবাসার জন্য কিছু কিছু মানুষ সব করতে পারে, কিন্তু সবার ভাগ্যে আসল ভালোবাসা থাকে না।
তাই ফলাফল হিসেবে তারা পায় মৃত্যু। এরই কয়েকদিন পর আমায় মন্ত্রীর জায়গায় নিয়ে যাওয়া হলো। অনেক পরীক্ষা নিরীক্ষার পর মন্ত্রী হয়ে গেলাম। তারপর শুরু হলো আমার স্বপ্নের দিনগুলো। প্রিয় শ্রোতাগণ, এই গল্পটি এখানেই শেষ করা হলো। আর আমাদের এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।